হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি বায়োলজির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবকোষ ও টিস্যুর প্রথম ভিডিও। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ, হায়ার ম্যাথ যেভাবে পড়েছি বায়োলজি সেভাবে পড়লে হবে না। মূলত আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি বইতে অনেক ইনফরমেশন আছে যেগুলো আমাদের পরীক্ষায় লাগে কিন্তু আমাদের বইতে দেওয়া নাই। সো সেখানে নোট করাইয়া দেওয়ার একটা ব্যাপার ছিল, বাট আমাদের বায়োলজি বইয়ে মোর দ্যান ইনাফ ইনফরমেশন আছে। আমার দায়িত্ব হলো তোমাদেরকে সেগুলো বুঝানো, লজিক্যালি এক্সপ্লেন করা, যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। তার মানে আমরা বই থেকে পড়বো লাইন বাই লাইন, আর যেটা বোঝানো লাগবে সেটা আমি তোমাদেরকে বুঝাবো। আচ্ছা, তাহলে শুরু করি। প্রথমে শব্দ বিশ্লেষণ করি আমরা, জীবকোষ ও টিস্যু। দেখো, জীবকোষ ও টিস্যু বলতে তুমি কি বোঝো? ছোটবেলা থেকেই কিন্তু পড়ে আসছো এগুলা। তারপর আমি কিছু জিনিস লিখে দেই। সাপোজ একটা কথা লেখো যে দেহের গঠন ও কাজের একককে কোষ বলে। এটা কিন্তু মুখস্থ আমাদের সবার, তাই না? দেহের গঠন ও কাজের একককে কোষ বলে। দেহের গঠন ও কাজের একক, কাজের একক কোষ। আচ্ছা, এর কথাটার মানে কি? কোষের ইংলিশ কি? কোষের ইংলিশ হইল সেল। এগুলো আমাদের মুখস্থ। এখন গঠন মানে তো স্ট্রাকচার, মানে কোন একটা জিনিস কিভাবে গঠিত হয়েছে। আমরা যে আমাদের বডি, ঠিক আছে, আমাদের প্রত্যেকের দেহের দিকে তাকাও। আমাদের দুইটা হাত আছে, মুখ আছে, তাই না? পা আছে দুইটা। এই সব কিছু কিভাবে তৈরি হয়েছে এগুলা বুঝতে হলে আমার আগে কোষের গঠন জানতে হবে, কারণ অনেকগুলা কোষ মিললে আমাদের দেহ তৈরি হয়েছে। বুঝতে পারছো? যেমন একটা বিল্ডিং এর দিকে তাকাও, প্রত্যেকটা বিল্ডিং কি অনেকগুলা ইটের সমন্বয়ে তৈরি হয়েছে, তাই না? ইট, বালি, সিমেন্ট অনেক কিছুই লাগছে, বাট মেইনলি কিন্তু ইট। তাহলে ওইভাবে আমরা বলতে পারি আমাদের দেহ যদি একটা বিল্ডিং হয়, তাহলে আমাদের দেহের ইট হলো এই কোষগুলা। ঠিক আছে? আমাদের দেহে সামগ্রিকভাবে অনেক রকমের কাজ হয় ভিতরে, তো এই কাজগুলো অ্যাকচুয়ালি কোষ করে। প্রত্যেকটা কোষের মধ্যে মধ্যে কাজগুলো হয়, সেগুলোরই সমন্বয় ঘটে। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী শব্দ কি? টিস্যু। আচ্ছা, টিস্যু জিনিসটা কি এটা আমাদের জানা। আমরা যারা কোষীয় মানে যে সংগঠন মাত্রা আছে, ঠিক আছে, জিনিসটা কি? কোষের সংগঠন মাত্রা। আমরা প্রথম হইলে গিয়ে কোষ। তো অনেকগুলা কোষ যখন একত্রিত হয় তখন সেটাকে বলে টিস্যু। যদিও টিস্যুর সংজ্ঞাটা আরেকটু অন্য রকমের, আমরা মানে ভালো সংজ্ঞাটা পরে দেব। আবার অনেকগুলো টিস্যু মিলে তৈরি করে অঙ্গ, এগুলো আমি ফার্স্ট চ্যাপ্টারও মেবি বলছিলাম। আবার অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র। আর অ্যাট লাস্ট অনেকগুলো তন্ত্র মিলে আমাদের দেহটা তৈরি হয়। ঠিক আছে? যেমন এই যে কোষ। আচ্ছা, তোমরা একটু মিউট করো সবাই। যখন প্রশ্ন করবা ওই সময় জাস্ট আনমিউট করে কোশ্চেনটা করবা। তাহলে আমাদের দেহের সব থেকে ছোট বা ক্ষুদ্রতম একক হইল কোষ। এই অনেকগুলা কোষ মিলে আমাদের তৈরি হইতেছে টিস্যু। তবে যদিও টিস্যুতে একটা মানে কি বলে শর্ত আছে, শুধু অনেকগুলা কোষ হইলেই হবে না, ওই কোষগুলার উৎস সেম হইতে হবে। মানে ওই যত কোষ একসাথে কাজ করবে তারা সবাই সেম জায়গা থেকেই আসছে বা সেম জায়গা থেকেই তৈরি হয়েছে, আবার সেম ধরনের কাজ করবে। তখন আমরা ওই কোষ সমষ্টিকে একসাথে বলি টিস্যু। আবার অনেকগুলো টিস্যু যখন এইভাবে একত্রিত হয় তখন সেটাকে আমরা বলি অঙ্গ। ঠিক আছে? আর আবার অনেকগুলো অঙ্গ, সাপোজ আমাদের দেহের একটা তন্ত্রের নাম কি তোমরা কেউ বলতে পারো? যেমন আমি তোমাকে বলি রক্ত সংবহন তন্ত্র। এই রক্ত সংবহন তন্ত্রে অনেকগুলো অঙ্গ কাজ করে। অনেকগুলো বলতে আমাদের মেন যে অঙ্গটা কাজ করে, তোমরা জানো যে আমাদের ব্লাড পাম্পিং অর্গ্যান কি? কোন অর্গ্যানটা আমাদের রক্তকে পাম্প করে, সারা দেহে রক্ত পৌঁছায় দেয় কে? আমাদের হার্ট। যেটারে নিয়ে তোমরা অনেক নাটক টাটক বানাও যে হার্ট আমার বুকে তোমার নাম লেখা, ফালতু কথা। কারণ নাম টাম লেখা নাই রে, ওর কাজই হইলো রক্ত দেওয়া। ঠিক আছে? এছাড়া কোনো কাজ নেই। আবার একটা তন্ত্র মনে করা আছে রেচন তন্ত্র। রেচন মানে হলো গিয়ে ড্রেনেজ সিস্টেম, মানে বর্জ্য নিষ্কাশন করা। ঠিক আছে? এই রেচন তন্ত্রের অর্গ্যানগুলা কি তোমার মনে আছে কারো? আমি মেবি বলছিলাম যে আমাদের দুই পাশে কি দুইটা কিডনি থাকে না? দুই পাশে দুইটা কিডনি থাকে। আবার এই কিডনি থেকে বের হয় কি বের হয়? যে মূত্র নালী, তারপর এদিকে থাকে একটা মূত্রথলি, মনে পড়ে? তারপর এদিকে থাকে একটা, মানে আমি যদি ইংলিশে বলি, ইংলিশে নামগুলো আমার মনে থাকে ভালো। এটা এই দুইটা হলো কি কিডনি। কিডনির বাংলা কি জানো? কিডনির বাংলারও কঠিন, বৃক্ক। আবার এই যে দুইটা বেরোয়ছে এগুলোকে বলে ইউরেটার। ঠিক আছে? তারপর এইটাকে বলে ইউরিনারি ব্ল্যাডার বা মূত্রথলি। আর এইটা হলো গিয়ে সম্ভবত মূত্রনালী, মানে ইংলিশ হলো কি ইউরেথ্রা।
বুঝতে পারছো? যাই হোক, অনেক পেঁচাল পারলাম, এখন আমরা বই ফেরত আসি। তাহলে জীবকোষ ও টিস্যু, আমরা আগের শ্রেণীতে জীবকোষ সম্পর্কে কি কি জানছি সেটা আমার আগে শেয়ার করো তোমরা। এগুলো যেটা বললাম সেগুলোই জানছি, এছাড়া তেমন একটা কিছু জানি না। সেই সব ধারণার উপর ভিত্তি করে এখন আমরা কি করব বলো, এক্সট্রা কিছু জিনিস জানবো। বেশ অনেক কিছুই আছে, এই চ্যাপ্টারটা কিন্তু একটু বড়, আমি আগেই তোমাদেরকে বলে দিতেছি, বাট সহজ আছে। তোমরা জাস্ট আমার সাথে থাকো, আর কিচ্ছু করা লাগবে না। সাধারণ অনুবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র নিয়েও কিন্তু অনেক কাহিনী আছে। একটা হলো গিয়া তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপ, সেটা মানে খুবই সূক্ষ্মতে সূক্ষ্ম জিনিস দেখা যায়। আর একটা হলো গিয়ে নর্মাল মাইক্রোস্কোপ, যেমন এই যে সাধারণ অনুবীক্ষণ যন্ত্র। এই সাধারণ অনুবীক্ষণ যন্ত্রে তুমি যখন একটা কোষকে দেখবা, সেটাকে যেরকম দেখবা, আর তুমি যদি একটা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র যেটার মাধ্যমে আরো সূক্ষ্মভাবে তুমি দেখতে পারো, তাহলে অবশ্যই চিত্রটা সেম হবে না। তুমি এর মাধ্যমে প্রত্যেকটা অঙ্গাণু অনেক ভালো করে দেখতে পারবা, তাই না? আচ্ছা, এই পর্যন্ত আশা করি তোমাদের সবার ক্লিয়ার। এরপরে কি আছে লক্ষ্য করি। আচ্ছা দাঁড়াও তো, একটু ওয়েট করো। দেখো এই পাঠ শেষে বা এই অধ্যায়টা শেষে আমরা মূলত কি কি জিনিস শিখব। উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুর কাজ। এই যে আমরা কোষগুলো বললাম, এই কোষের মধ্যে অনেক অঙ্গাণু আছে। যে অঙ্গাণুগুলা শোনো, তোমরা নাম শুনছো এগুলার, যেমন মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, তারপরে গোলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, ক্লোরোপ্লাস্ট, এরকম আরো অনেক অঙ্গাণু আছে। এগুলাকে কিন্তু আমরা অঙ্গ বলবো না, এগুলো হলো কি অঙ্গ অণু, মানে কি ছোট অঙ্গ। কোষীয় অঙ্গাণু, অঙ্গ অঙ্গ না কিন্তু অঙ্গাণু। আচ্ছা দেখো, তাহলে এরকম উদ্ভিদ ও প্রাণীর প্রধান অঙ্গাণুর কাজগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। আবার উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে তুলনা করতে পারবো। এই একটা কোষ, এটা যদি উদ্ভিদের হয় তাইলে ওর চেহারা যেরকম হবে, ও যদি প্রাণীর হয় ওই প্রাণীর কোষটা কি সেম হবে নাকি আলাদা হবে? আমরা কিন্তু এটা কমন সেন্স দিয়ে অ্যান্সার করতে পারি যে অবশ্যই একটা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের গঠন কাজ আলাদা হবে। এরপরে কি বলা, স্নায়ু, পেশি, রক্ত, ত্বক, অস্থি, এগুলো কি বিভিন্ন। অস্থি কি বলতো? অস্থিরে আবার অনেকে নাও বুঝতে পারে, অস্থির পর্বে, অস্থির না, অস্থির না, এটা অস্থি। অস্থি মানে হলো গিয়ে বোন বা আমাদের হাড্ডি। ত্বক মানে তো বোঝো স্কিন, রক্ত সবাই বোঝো। আচ্ছা, পেশি মানে হলো গিয়ে আমাদের যে মাংস, ঠিক আছে, মাংসপেশি, মাসেল। আর স্নায়ু মানে হলো আমাদের ব্রেনের মধ্যে থাকে এগুলো স্নায়ু। আমরা পরবর্তীতে পড়ব। আচ্ছা এখনই আমি তোমার জিনিসটা দেখাই দিই যে টিস্যুর প্রকারভেদ আছে। এই যে টিস্যু, তোমরা এটা লিখে ফেলো খাতা একসাথে। টিস্যু 4 প্রকার। টিস্যু 4 প্রকার। কি কি? একটা হলো আবরণী টিস্যু, মানে এই আবরণী টিস্যুর কাজ কি? অবশ্যই আমাদের দেহর নানান জিনিসের একটা আবরণ তৈরি করবে, ঠিক আছে। 2 নম্বর হইল গিয়া তোমার মাংস, মাংস মানে পেশি আর কি, মাংস পেশি, মাসেল টিস্যু। আর 3 নম্বর হলো গিয়া স্নায়ু টিস্যু বা নার্ভাস টিস্যু। আর লাস্ট আছে আমাদের কানেকটিভ টিস্যু, বা এটাকে বাংলায় বলে কি যোজক, যোজক টিস্যু বা যোজক কলা। এই যে টিস্যু বলতেছি না আমরা ইংলিশে, এই টিস্যুর বাংলা হইলো কলা। টিস্যুর বাংলা কি? কলা। একটু ফানি, বাট তারা কেমনে করছে আমি জানি না। যাই হোক, এখন আমরা আবার বইয়ে ফেরত আসি। দেখো, জীবদেহে কোষের উপযোগিতা মূল্যায়ন করতে পারবো। আচ্ছা বুঝছি, অনেক কিছুই আছে আমাদের। উদ্ভিদ টিস্যু ব্যাখ্যা করতে পারবো, তারপর প্রাণী টিস্যু ব্যাখ্যা করতে পারবো, একই রকম। আচ্ছা এগুলো তোমরা পড়ে নেবা। আর এগুলো কেন দিছে জানো? তোমরা এই ফুল চ্যাপ্টারটা পড়ার পরে এই পৃষ্ঠায় আসবা, এই পৃষ্ঠায় আসার পরে তুমি প্রত্যেকটা জিনিসে টিক দেবা যেগুলো তুমি শিখছো, আর যেগুলো তোমার শেখা বাকি আছে সেই পার্টটা তুমি আবার পড়বা। তার মানে এই চ্যাপ্টারটা তোমার পড়ার পরে তারা এক্সপেক্ট করে, বা তোমার টিচাররা তোমার কাছে এক্সপেক্ট করতেছে তুমি এই জিনিসগুলোর উত্তর দিতে পারবা। যতক্ষণ না পর্যন্ত তুমি এগুলোর উত্তর দিতে পারো, তার মানে তোমার পড়াটা সম্পূর্ণ হয় নাই। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো কি বলা, জীবকোষ। আচ্ছা জীবকোষ মানে কি? কোষ মানে তো বুঝলাম, বাট জীব, জীব মানে কি? যাদের জীবন আছে তারাই জীব। তাহলে এই যে জীব যারা, তাদের কোষ আছে, সেই কোষগুলোই হইলো জীবকোষ। এখন আমাদের কোষও জীবকোষ, আবার একটা উদ্ভিদ তার কোষও কিন্তু জীবকোষ। যদিও একটা সময়, সময়টা ছিল অনেক আগে, সে সময় ধারণা করা হতো কি যে উদ্ভিদের বুঝি প্রাণ নেই, উদ্ভিদ কষ্ট পায় না। বাট পরে কি দেখা গেছে বলো তো? এখন তাহলে জীবকোষ মানে কিন্তু শুধু উদ্ভিদের কোষ না, জীবকোষ মানে কিন্তু উদ্ভিদেরও কোষ আবার প্রাণীরও কোষ। এটা আশা করি কারো কোনো ডাউট নাই। এরপরে কি বলছে, আমরা
আচ্ছা, আগের শ্রেণীতে কি জানছো তোমরা, যে জীবকোষ হলো জীবদেহের একক, ঠিক আছে, বাট জীবকোষটাকে ওই যেটা বললাম সেটাই। এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো সংজ্ঞা। আমাদের সংজ্ঞা লাগবে। এই যে লুই এবং সিকিবিচ এই দুইজন বিজ্ঞানী, এই যে এই লাইনটা খুবই, তোমরা লাইনটা এই মুহূর্তে বইয়ে দাগ দিয়ে দাও, এই লাইনটা, যে লুই ও সিকিবিচ এই দুইজন বিজ্ঞানী কত সালে, 1969 সালে, সালটাও লাগবে। বৈষম্যভেদ্যর ইংলিশ কি, সিলেক্টিভলি পারমিয়েবল। এই ভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এমন সত্তাকে কোচ বলেছেন। তোমরা সবাই এই লাইনটা মুখস্থ করে ফেলবা আর বইয়ে দাগাইয়াও ফেলবা। এটা এমসিকিউতেও আসতে পারে, আবার শর্ট কোশ্চেনও আসতে পারে। এখন এই লাইন থেকে দেখো, প্রথম এই লুইস সিকিভিচ, এখানে বোঝানোর কিছু নাই, এটা দুইটা মানুষের নাম, এত সালে, এখানে আমার বোঝানোর কিছু নাই। আমার বোঝানোর জিনিস হলো এই বৈষম্য ভেদ্য বা সিলেক্টিভলি পারমিয়েবল পর্দা। আচ্ছা দেখো তো এই জিনিসটা কি, আমরা কিন্তু অলরেডি এটার সাথে পরিচিত আছি। আমরা যারা দ্বিতীয় মানে রসায়নের দ্বিতীয় অধ্যায়, সেখানে ব্যাপন, অবিশ্রবণ, প্রচ্ছেদন সম্পর্কে পড়ে আসছি, তারা এটা পারার কথা। তারপরেও দেখো আমি দেখাই একবার, অনেক হয়তো বা ভুলে গেছো। মনে করো একটা পাত্র, ঠিক আছে, একটা পাত্র, মাঝখানে একটা পর্দা আছে। এই পর্দাটা মনে করো এরকম সবাই, আচ্ছা এখন কেউ মেসেজ দিও না, আচ্ছা না ঠিক আছে, তুমি আমাকে ইনভাইট করছো, ঠিক আছে, এটা ভালো। তবে এই যে দেখো একটা পর্দা, এই পর্দা আমরা যদি একটু জুম করি, তুমি কি দেখতে পাইতেছো এখানে এই যে ছিদ্র আছে মাঝখানে, আমার টাকাটা আসলে পারফেক্ট হয় নাই, এখানে মাঝখানে মাঝখানে কি আছে, ছিদ্র আছে। তাহলে এই ছিদ্রের ভিতর দিয়ে কিন্তু সাবস্টেন্স গুলা এই পাশ থেকে ওই পাশে চলে যেতে পারে, আবার ওই পাশ থেকে এই পাশে চলে যেতে পারে। সাপোজ আমি এখানে একটা মনে করো জলীয় দ্রবণ নিলাম, এই পাশেও জলীয় দ্রবণ আছে, আবার এই পাশেও জলীয় দ্রবণ আছে, এই পানি মনে করো একদম সেম লেয়ার, এখানেও যতটুকু পানি এখানেও ততটুকু পানি। তারপর আমি একটা দ্রব দেব, ঠিক আছে, আমরা কিন্তু ওই যে দ্রবণ, দ্রাবক সম্পর্কে আশা করি জানি। তাহলে একটা মনে করো দ্রব দিলাম, এই দ্রব মনে করো এরকম কণাগুলা, এখানে মনে করো এই কয়টা আছে, আবার এইখানে মনে করো এতগুলো আছে, লক্ষ্য করো। এখন আমরা যারা অবিশ্রবণের সাথে পরিচিত তারা জানি এখন কি হবে বলো তো, এই যে ছিদ্রগুলো আছে, ছিদ্রের মধ্যে দিয়া সাপোজ এই এই যে আমি কণাগুলো আঁকছি না, এই কণাগুলো কিন্তু পাস করতে পারবে না। এই যে দেখো এই কণা, এই কণা, এই কণা, এই কণা, এই কণা, এই ছোট ছোট যে কণাগুলো, এই কণাগুলো পাস করতে পারবে না। কারণ কি, কারণ মনে করো দেখো আমার ছিদ্রগুলো মনে করো এরকম, এই যে পর্দাটা না আমি এইভাবে আঁকলাম, এই মনে করো সেই ছিদ্র, ছিদ্রটা হলো এতটুকু, বাট আমার কণাগুলো মনে করো এর থেকে বড়। তাহলে বলো এটার ভিতর দিয়ে কি পাস করতে পারবে আমার কণাগুলো? অবশ্যই কণাগুলো পাস করতে পারবে না। এই জন্যই বলছে যে বৈষম্য ভেদ্য, তাই না? কি লাইনটা এক্স্যাক্টলি, তুমি ওয়ার্ডটা খেয়াল করো, বৈষম্য ভেদ্য, ইংলিশ কি, সিলেক্টিভলি পারমিয়েবল। আচ্ছা আমি তোমার শব্দটা একটু ব্যাখ্যা করি, সিলেক্টিভলি পারমিয়েবল, এই পারমিয়েবল কোথা থেকে আসছে? মূলত আমরা একটা শব্দ সাথে পরিচিত, পারমিশন বা পারমিট করা। পারমিট করা কি মানে, এক জায়গা থেকে তুমি আরেক জায়গায় যাবা, তোমার আমি অনুমতি দিতেছি, ঠিক আছে। পারমিয়েবল মানে যাইতে পারার এই যে ক্ষমতাটা, সেটা হলো পারমিয়েবল। তো সিলেক্টিভলি পারমিয়েবল মানে কি, কিছু কিছু সাবস্টেন্স ভেদ করতে পারবে আর কিছু কিছু সাবস্টেন্স ভেদ করতে পারবে না, যেটা আমরা বাংলায় বলি বৈষম্য ভেদ্য পর্দা। যেহেতু এই পর্দার ভিতর দিয়ে খেয়াল করে যে পানিগুলো দেখতেছো না, পানির কণাগুলো ঠিকই পাস করতে পারবে, কিন্তু এই যে দ্রাবকের যে কণাগুলা, নীল কণাগুলা, এগুলা পাস করতে পারবে না। তাহলে বলো তো একটু পরে কি হবে? একটু পরে যেহেতু এইখানে কম কণা আছে, এই কম কণার জন্য কিন্তু কম পানি হইলেই হয়, আর এই যেহেতু এখানে অনেক বেশি বেশি কণা আছে, এই বেশি বেশি কণার একটু বেশি পানি লাগবে। তাহলে এই যে যেখানে এইখান থেকে পানি কিন্তু এইখানে চলে আসবে, আর এই যে প্রসেস, এই প্রসেসটার নাম কি তোমরা কি কেউ বলতে পারো? আচ্ছা খেয়াল করো, এই মনে করো আমার পাত্রটা আমি আরেকবার রাখলাম, আমি কি হবে সেই জিনিসটা তোমার বললে ফেলাই। এই যে মাঝখানে আমার একটা পর্দা আছে, বৈষম্যবেদ্য পর্দা, এই পর্দার মাঝখানে মাঝখানে এই যে ছিদ্র আছে কিছু। এখন আমি তোমারে বলছি এই যে পানি, এইখান থেকে পানি এইখানে চলে আসবে, আমি যদি তোমার মার্কিং করি, এই পানিটা এইখানে চলে আসবে, এই পাশে চলে আসবে, এইখানের পানি এইখানে চলে আসবে, বাট এইখানের পানি কিন্তু এইখানে চলে আসবে না। কারণ হইলো গিয়া যেখানে দ্রব বেশি, সেখানে আমার দ্রাবকের পরিমাণটা বেশি লাগবে, মানে এটা একটা সমতার ব্যাপার আছে, ঠিক আছে। তোমরা আপাতত জানো, আমি যখন তোমাদের মতো ছিলাম তখন আমার অবিশ্রবণের সংজ্ঞাটা মুখস্থ করতে একটু কষ্ট হইতো, ঠিক আছে, কারণ আমি দেখি আরে এটা কেমন হইলো, এটা তো মিলতেছে না, বাট এখন আসলে জিনিসটা বুঝি, এখানে আরো কিছু ব্যাখ্যা আছে। যাই হোক, এই যে আমি জিনিসটা পড়াইলাম, এটা হলো অবিশ্রবণ।
এটা আমরা মূলত দ্বিতীয় অধ্যায় কেমিস্ট্রিতে আরো ভালোভাবে শিখবো। এখন জাস্ট আমি তোমার একটা ব্যাখ্যা দিলাম এই বৈষম্যভেদ্য পর্দা সম্পর্কে জানানোর জন্য, বুঝতে পারছো? তাহলে একটু পরে এখান থেকে যেহেতু পানিগুলো এই পাশে সইরে আসবে, তখন কিন্তু মনে করো এই পাশে এতটুকু পানি থাকবে, আর এই যে এই পাশে মনে করো পানি আরো বাইরে যাবে, এতটুকু থাকবে। বুঝতে পারছো? তাহলে এই যে দ্রাবকের মানে এই যে দ্রাবক বা পানি যে এই যে পর্দাটা ভেদ করে অন্য পাশে চলে গেল, এই প্রসেসটার নাম হলো অভিস্রবণ। আর মাঝখানের যে পর্দাটা, এই পর্দাটা কেমন পর্দা? বৈষম্য ভেদ্য পর্দা। এতটুকুই বুঝাইতে চাইছি। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো, আমি মনে করো এখানে একটা পর্দা আঁকলাম, এই পর্দাটা, এই পর্দার ভিতরে কি কোনো ছিদ্র আছে? এই পর্দার ভিতরে কিন্তু কোনো ছিদ্র নেই। তাহলে এখানে মনে করো একটা মানুষ হোক বা যে কোনো একটা বস্তু হোক, যে কোনো একটা কণা হোক, কোনো কিছু এই পাশ থেকে ওই পাশে অথবা এই পাশ থেকে এই পাশে কেউ আসতে পারবে এই পর্দাকে পাস কইরা? পর্দাকে পাস করে কিন্তু আসা সম্ভব না। কিন্তু আমরা যদি এই পর্দার মধ্যে কিছু ছিদ্র থাকে, এই যে মনে করো কিছু ছিদ্র, এখন এই ছিদ্রর মধ্যে দিয়া সাপোজ এই ছিদ্র তো এতটুকু, তাই না? এই পরিমাণটা কতটুকু? এতটুকু। এখন আমার কণাটা যদি মনে করো এই যে এতটুকু, ছোট একটা কণা, এই কণাটা কিন্তু এইখান থেকে এইখানে যাইতে পারবে, ঠিক আছে? তবে আমি আরেকটু মনে করো বড় কণা নিলাম, এইটা। এখন বলো তো এই কণাটাকে এই পাশ থেকে এই পাশে আসতে পারবে? তাহলে কিছু কিছু পদার্থ বা কিছু কিছু কণা ভেদ করতে পারতেছে আর কিছু কিছু কণা ভেদ করতে পারতেছে না। এটা কি এদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে না? আমরা তো জানি এখন কি বৈষম্য বিরোধী বাংলাদেশ। তাই এই যে বৈষম্যটা সৃষ্টি হয়েছে, এজন্যই এই পর্দাটাকে আমরা কি বলবো? বৈষম্য বৈষম্য ভেদ্য পর্দা। তোমাদের কারো কি এইখানে আর কোনো সমস্যা আছে? না ভাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ফেরত আসি আবার। তাহলে তোমরা কিন্তু এই লাইনটা একদম মুখস্থ করবা। কোষের সংজ্ঞা কি যদি আসে তাহলে এই লাইনটাই লিখবা, যে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। তাই আচ্ছা, এখন এই যে অন্য সজীব মাধ্যম কি এটা বোঝা লাগবে না, বাট নিজের প্রতিরূপ কি? প্রতিরূপ বলতে বোঝো এই যে আমরা যে মানুষ, আমরা কি করি? সবাই বংশ বিস্তার করি, তাই না? সেভাবে একটা কোষও মনে করে এই যে একটা কোষ, এই একটা কোষ কিন্তু একটা কোষ থাকে না, এই একটা কোষ থেকে দুইটা কোষ হয়, আবার এই দুইটা কোষ থেকে চারটা কোষ হয়, আবার এগুলো থেকেও আটটা কোষ হবে, ঠিক আছে? এই যে প্রসেস, এটা কি বলে কোষ বিভাজন। এখন কোষ বিভাজনের তিনটা পদ্ধতি আছে, এগুলো আমরা তৃতীয় অধ্যায়ে গিয়ে শিখবো। তোমরা নাম আশা করি জানো না, এই যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এগুলো তো মানে ছোটবেলা থেকে তোমাদের পড়ার কথা। দেখো এখন তাহলে এই কোষগুলো কি বিভাজনে সক্ষম হবে, কোষ বিভাজন করতে পারে আর কি, এটাই বলছে যে সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। এখন আমরা মেইন যে পড়াটার মধ্যে আসি, যে কোষের প্রকারভেদ, ঠিক আছে? কোষের প্রকারভেদ, আচ্ছা তোমরা কি কেউ পারো? আমি যদি বলি কোষের প্রকারভেদ, এই প্রকারভেদ যে কোনো কিছুর প্রকারভেদ আমরা কিন্তু অনেক কিছুর উপর ভিত্তি করে করি। সাপোজ আমি তোমার জাস্ট কমনলি লিখলাম যে কোষের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ সেলস। এখন আমরা যদি এইটার উপর ডিপেন্ড করে করি যে কোষটা কোথা থেকে পাওয়া গেছে, তাহলে আমরা বলবো যে কোষ দুই প্রকার। কি কি? উদ্ভিদ কোষ আর মনে করো প্রাণী কোষ। মানে আমাদের লেভেলে এই পর্যন্ত আমি সীমাবদ্ধ রাখতেছি, যদিও আমরা জানি যে অন্যান্য জিনিসেরও আছে আর কি কিছু। যাক, আমরা আপাতত এতটুকুই জানবো যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। এটা কিসের উপর ডিপেন্ড করে আমি ক্লাসিফাই করলাম? উৎস, যে কোষটা কোথা থেকে পাইছি, তাই না? এখন আমি যদি সেম ক্লাসিফিকেশনটাই করি যে কোষগুলা কিরকম কাজ করে, কোষের কাজের উপর ভিত্তি কইরা, ঠিক আছে? কোষের কাজের উপর ভিত্তি করে কোষ কত প্রকার বলতে পারো? এটাও দুই প্রকার, দেহ কোষ আর হলো গিয়ে জনন কোষ, ঠিক আছে? শিখাইছি এগুলা। এইটা ক্লাসিফিকেশনটা আমি করলাম, এটা কিসের উপর ভিত্তি কইরা? কাজের উপর ভিত্তি কইরা। যেমন এই যে দেহ কোষ, দেহ কোষের কাজ কি? দেহ কোষের কাজ হলো দেহ গঠন করা, আর জনন কোষের কাজ হলো প্রজননে অংশগ্রহণ করা। এগুলো আমি তোমার বিস্তারিত দেখাবো সামনে। আবার আরেক ধরনের ক্লাসিফিকেশন আছে, এটা হলো গিয়ে নিউক্লিয়াসটা কিভাবে গঠিত হয়েছে সেটার উপর ভিত্তি কইরা, মানে নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করেও কিন্তু কোষ দুই প্রকার। আমি এটা প্রথম অধ্যায়েও দেখাইছিলাম তোমাদের। এক হইলো আদি কোষ, মনে পড়ে? ভেরি গুড।
আচ্ছা, এখন এগুলা এই যে বিভিন্ন টাইপের আমরা কোষ দেখলাম, এই কোষগুলোর বিভিন্ন টাইপের ফিচার আছে বা বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এখন আমরা বইয়ে ফেরত যাই আবার। দেখো, কোষের প্রকারভেদ, সকল জীবকোষ একরকম হবে না, স্বাভাবিক। যেমন তোমার হাতের যে মাংস সেখানের কোষ যেরকম হবে, আবার তোমার চুলের যে কোষ সেই কোষ কিন্তু একরকমের হবে না, পার্থক্য আছে, ঠিক আছে। এদের মধ্যে গঠনের যেমন পার্থক্য আছে, কাজেরও পার্থক্য আছে। নিউক্লিয়াসের সাপোজ, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, একটু আগে যেটা লেখাইলাম আমি। এই যে আদি কোষ, এই আদি কোষের আরেকটা বাংলা নাম হলো গিয়ে প্রাক কেন্দ্রিক কোষ। দেখো, আদি মানে কি, বুড়া, বুড়ির আর কি, ঠিক আছে। এই আদি কোষ এর ইংলিশটা আমার জানতে হবে, প্রোক্যারিওটিক সেল। আমি যদি প্রোক্যারিওটিককে ভাঙাই, দেখো প্রো মানে কি, প্রো মানে হলো গিয়া, আমরা যারা গেম খেলি, তোমরা কেউ পাবজি টাবজি খেলো বা খেলতা কোনো এককালে, প্রোক্যারিওটিক সেল, সেল মানে তো কোষ বুঝলাম, বাট প্রোক্যারিওটিক জিনিসটাকে এই যদি আমরা ওয়ার্ডটাকে ভাঙি, এই প্রো মানে হলো গিয়ে পুরনো বা আদি, আদি মানেই পুরনো, ঠিক আছে। প্রো প্লেয়ার, যে বলে না গেমার কিভাবে হয়, প্রো, অনেক দিন গেম খেলে, তাদের অনেক এক্সপিরিয়েন্স, তারপরে কিন্তু তারা প্রো প্লেয়ার হয়। প্রো মানে অ্যাকচুয়ালি আদি বা পুরনো। আর এই যে ক্যারিওটিক, ক্যারিওটিক শব্দটা আসছে ক্যারিয়ন থেকে, ক্যারিয়ন, এই ক্যারিয়ন মাথা হইলো, মানে ক্যারিয়ন শব্দটার মানে হলো গিয়ে নিউক্লিয়াস, ঠিক আছে। তার মানে প্রোক্যারিওটিক সেলের বাংলা কি হয়, আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বা আদি কোষ। দেখো তাহলে যে প্রোক্যারিওটিক সেল আদি কোষ। আবার প্রকৃত কোষের ইংলিশ কি, ইউক্যারিওটিক সেল, ঠিক আছে, মনে রাখবা। ইউ, ইউ ইউ মানে হলো কি প্রকৃত, মানে মনে রাখার টেকনিক আর কি, ঠিক আছে। বা বা সুকেন্দ্রিক কোষও তুমি বলতে পারো। সু মানে কি, ভালো, আর প্রাক মানে এটা পুরনো হয়ে গেছে, ভালো না জিনিসটা। এখন পার্থক্য কি সেটা কি তোমরা কেউ বলতে পারো আমারে, আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য? এগুলো আমি লেখাইছি সব আগে। যেমন আমি যদি তোমার কিছু এক্সাম্পল দেই, আদি কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা থাকবে অগঠিত, কেমন থাকবে, নিউক্লিয়াস থাকবে অগঠিত। আচ্ছা, অগঠিত মানে কি, মানে ভালোভাবে গঠিত হয় নাই। আর প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা থাকবে সুগঠিত। এখন এই নিউক্লিয়াস সুগঠিত আর অগঠিত কথাটার মানে কি, নিউক্লিয়াস জিনিসটা কি, নিউক্লিয়াস ওই যে বললাম কোষের একটা, বলতে পারো মেইন কোষীয় অঙ্গাণু নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াস অগঠিত কথাটার মানে হইলো, আমরা জানি আমরা সবাই কি জামা কাপড় পরি না, তাহলে নিউক্লিয়াস অগঠিত মানে নিউক্লিয়াসের জামা কাপড় নাই, নিউক্লিয়াসটা নেকেড অবস্থায় আছে, ঠিক আছে। এই যে নিউক্লিয়াস দেখতে কিন্তু এরকম, এটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতরে তরল পদার্থ থাকে, এগুলো কি প্লাজমা। আর যেহেতু নিউক্লিয়াসের তরল পদার্থ, তাহলে আমরা বলবো নিউক্লিয় প্লাজম, ঠিক আছে। মনে করো ভিতরের তরল পদার্থ, এগুলোর নাম কি, নিউক্লিয় প্লাজম। আবার এখানে একটা গাঢ়, একটা ক্ষুদ্র, এর দেখতে কিন্তু একটা নিউক্লিয়াসের মতোই, মানে মনে হয় কি নিউক্লিয়াসের মধ্যে যেন আরেকটা নিউক্লিওলাস, তো এটাকে আমরা বলি নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তোমরা এগুলো আগে থেকেই তো জানো, তাই না, নিউক্লিওলাস। আর এই পুরো গঠনটাকে বলে নিউক্লিওলাস, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আর এটা নিউক্লিয় প্লাজম, এগুলো বইতে আছে, সেখান থেকে আমি দেখাবো। আর এখানে সুতার মতো পেঁচানো অংশ থাকে, এই যে মনে করো সুতার মতো পেঁচানো অংশ থাকে, এই সুতার মতো পেঁচানো অংশকে কি বলে জানো কেউ? অবশ্যই বলে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু সম্পর্কে আরেকটু ইন্টারেস্টিং ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দেই। আমরা সবাই ক্রোমোজোমের নাম শুনছি, তাই না? এই ক্রোমাটিন তন্তুই কিন্তু অ্যাকচুয়ালি ক্রোমোজোম, বুঝতে পারছো? এই ক্রোমাটিন তন্তুগুলাই এই যেখানে পেঁচানো অবস্থা আছে না, এই প্যাচটা মনে করে এইভাবে দেবে, এরকম ভাবে প্যাচ দেবে। যখন এইভাবে পেঁচানো অবস্থায় থাকে, এই স্ট্রাকচারটাকে আমরা বলি ক্রোমোজোম। তার মানে ক্রোমাটিন তন্তুই কিন্তু এই ক্রোমোজোম। কারো কোনো ডাউট আছে এখানে? আর ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ, ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ফুল ফর্ম। ডিএনএ, ডিএনএ সবাই আমরা সবাই পারি, যে এরকম, তাই না, একটা নদীর মতো এরকম। এগুলো আমরা যারা ওই সায়েন্স ফিকশন সিনেমা টিনেমা দেখছি তারা জানি। এই ডিএনএ এর মধ্যে কি থাকে জানো? ডিএনএ নির্দিষ্ট জায়গায় জিন থাকে, জিন। এই জিন আবার ওই জিন না, ওই জিন পড়ে ওই জিন না, এই জিন হলো এই জিন, এই যে দেখো GENE, বা বাংলায় হলো জয়রসিকের জিন, জিন, সার্চ দিয়ে দেখতে পারো।
জিন, জিন মানে কি? জিন হইলো কি আমাদের নির্ধারণ করে যে আমরা কেমন হব, তোমার বৈশিষ্ট্য কেমন হবে, তোমার চরিত্র কেমন হবে, তোমার চেহারা কেমন হবে। ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন দিস জিন। জিন সিকুয়েন্স, জিনের একটা সিকুয়েন্স আছে, ঠিক আছে? ওই সিকুয়েন্সটার উপরে সবকিছু ডিপেন্ড করে। বা তোমার চুল কোন রঙের হবে, তোমার চোখ কোন রঙের হবে, ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? জিনের মধ্যে বা লোকাস নামে একটা জিনিস আছে, ওগুলো আমরা এখন দরকার নাই, এই পর্যন্তই ইন মোর দ্যান ইনাফ, ঠিক আছে? আচ্ছা, আমরা আবার বইয়ে ফেরত আসি। বইয়ে কতটুকু ছিলাম যে আদিকোষ, আদিকোষে কি বলছি যে আমার কোষটা সুগঠিত নিউক্লিয়াস থাকে না আমাদের, এজন্য এদেরকে আমরা বলি কি আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। যেহেতু নিউক্লিয়াসের মানে নিউক্লিয়াসটা সুগঠিত না, কারণ কি নিউক্লিয়াসের পর্দাটা নাই, ঠিক আছে? যেমনটা আমি ছবিতে দেখেছি, ভালো কথা, মেন জিনিসটাই তো দেখানো হয় নাই। দেখো এই যে নিউক্লিয়াস, আচ্ছা তোমার এখন আর ইনভাইট করার দরকার নাই কেউরে, ঠিক আছে? যার ক্লাস করার ইচ্ছা সে ক্লাস করবে, এমনি তোমরা আপাতত মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আর অবশ্যই সামনে যেন বই থাকে, নাহলে কিন্তু ক্লাস বুঝবা না ভালোভাবে। এই যে নিউক্লিয়াসটা আমরা রাখলাম না, এই নিউক্লিয়াসের বাইরে মনে করো এইটাই, এই যে বাইরে যে লাল তুমি দেখতেছো, লাল এই জিনিসটা, এই যে লাল, এটাকে একটা পর্দার কাজ করতেছে না, এই জিনিসটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন। কি বলি? আচ্ছা, এখন নিউক্লিয়ার তো আসছে নিউক্লিয়াস থেকে, বাট মেমব্রেন মানে কি? মেমব্রেন মানে হলো গিয়ে ঝিল্লি অথবা পর্দা, ঠিক আছে? এই মেমব্রেনকে তুমি পরে একবার একটু মানে একটু পরে দেখবা যে লেমা, এই লেমা কথাটার মানেও কিন্তু মেমব্রেন অথবা ঝিল্লি অথবা পর্দা, মানে সেম জিনিস বাট অনেক অনেক নাম। ওই যে আয়রন ম্যানের এসে ডায়লগটার মতো ডুমসডের, যে নিউ মাস্ক সেম টাস্ক। যাক, আজ আমরা আবার বইয়ে ফেরত আসি। যেহেতু আদি নিউক্লিয়াসে কি এই নিউক্লিয়ার মেমব্রেনটা নাই, তাহলে কি হবে বলো তো? আমার নিউক্লিয়াসের ভিতরে যে বস্তুগুলো আছে সেগুলোকে আমরা বলি নিউক্লিয় বস্তু, ঠিক আছে? এই যে নিউক্লিয় বস্তু, যদি নিউক্লিয়ার মেমব্রেনটা না থাকে তাহলে কি নিউক্লিয় বস্তুটাকে ছড়ানো ছিটানো ভাবে থাকবে না বলো তো, কমন সেন্স দিয়া? আচ্ছা, এর আগে একটা কাজ করি, আমরা একটা কোষের সাধারণ একটা ছবি আঁকি, নাহলে অনেকের বুঝতে কষ্ট হতে পারে। আমি আশা করছিলাম এগুলো তোমরা বোঝো, বাট অনেকে থাকতে পারে যেখানে যাদের এখানে সমস্যা থাকলেও থাকতে পারে। মনে করো এই যে বাইরে আমি একটা স্ট্রাকচার রাখলাম না, এটি মনে করো একটা কোষের ছবি, কোষ। আর এই যে যে জিনিসটা আমি আঁকলাম সেটা হলো কোষের একটা বাইরের পর্দা, এটাকে আমরা বলতে পারি কোষ ঝিল্লি। কোষ কি? কোষ ঝিল্লি। আচ্ছা যাক, এটা মোছা লাগবে। এখন এই কোষ ঝিল্লির ভিতরে যে সকল জিনিস থাকে সেগুলোকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। কথাটা মনে রাখো, এই কোষ ঝিল্লি দ্বারা আবৃত সকল কিছুকে একসাথে আমরা কি বলি? প্রোটোপ্লাজম। এখন এই প্রোটোপ্লাজম এই জিনিসটার দুইটা অংশ আছে, প্রোটোপ্লাজমের দুইটা অংশ আছে, একটা হলো সাইটোপ্লাজম, আরেকটা হলো গিয়ে নিউক্লিয়াস। খাতায় লেখা ফেলাও লাগলে, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। এখন আমি ছবির মাধ্যমে তোমাদের দেখাই। এই যে কোষঝিল্লি দ্বারা আবৃত যে একটা তরল পদার্থ থাকবে, মনে করো এই তরল পদার্থ হইল গিয়ে আমাদের সাইটোপ্লাজম, আর একদম কেন্দ্রের দিকে একটা গোল অঙ্গ থাকবে, মানে একটু আগে যেটা আমরা রাখছিলাম অঙ্গাণু, এই যেটা মনে করো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের এবার এই বলো তো, এখন এই কোষঝিল্লি দ্বারা আবৃত এই যে তরল পদার্থটা নীল রঙের আমি যে বাইরে আঁকছি, এই সব কিছু বা এই যে নিউক্লিয়াস, এই সব কিছুকে একসাথে কি বলি আমরা? প্রোটোপ্লাজম। সোজা কথা, এই ঝিল্লির মধ্যে যা কিছু আছে সবকিছুকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে এই নিউক্লিয়াসও আছে, আবার প্রোটোপ্লাজমের মধ্যে এই যে বাইরের যে তরল পদার্থটা এই সাইটোপ্লাজমও আছে। এই পর্যন্ত কি ক্লিয়ার তোমরা? তো এই যে তরল পদার্থটা এইটাকে বলে সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াসের মধ্যে যে তরল পদার্থটা ছিল সেটাকে আমরা কি বলতাম বলো তো? ভেরি গুড, নিউক্লিওপ্লাজম। আচ্ছা, আর এই সাইটোপ্লাজম যোগ নিউক্লিয়াস ইকুয়ালস টু প্রোটোপ্লাজম। এটা হলো এটা বেসিক, এটা ভুল করা যাবে না, এটা মনে রাখা লাগবে, আজীবন কাজে লাগবে। এজন্য আমি এত তোমার ফোকাস দিলাম। এখন এই যে আমি সাইটোপ্লাজম পড়াইলাম, এই সাইটোপ্লাজমে আবার ভাগ আছে, একটা হলো সাইটোসোল, এখানে জায়গা নাই, দাঁড়াও এখানে লেখি, একটা হলো সাইটোসোল, আরেকটা হলো কোষীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমিক আমি যদি ইংলিশে লিখি
সাইটোপ্লাজমিক অর্গানেল। এই অর্গানেল মানে হলো গিয়ে অঙ্গাণু, ঠিক আছে। কোষীয় কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর নামগুলো কিন্তু আমি তোমাদেরকে একটু আগে মেনশন করছি। মনে করো একটা মাইটোকন্ড্রিয়া থাকে, একটা বার্গার টাইপের, এটা কেমন জানি করে রাখে, তারপর সাইটো কি বলে ওটাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, তারপরে আর কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি। আচ্ছা এগুলো না বইয়ে সুন্দর একটা ছবি আছে, সেখান থেকে আমি দেখে তোমাদের বুঝাইতেছি। মনে করো এই যে দেখো বইয়ের ছবিটা, এইখান থেকে দেখাই। আমার একদম ভিতরে এই যে এটা হলো কি উদ্ভিদ কোষ। দেখো উদ্ভিদ কোষটা কিন্তু একটা গোল টাইপের, ঠিক আছে, এটা উপবৃত্তাকার স্ট্রাকচার আর কি। আর আমাদের যে জীবকোষটা আছে সেই জীবকোষটা কেমন বলো তো, নিচে তাকাও। আমাদের যে প্রাণী কোষ আর কি, দুইটাই তো জীবকোষ, উপরেরটা হলো উদ্ভিদ কোষ আর নিচেরটা হলো প্রাণী কোষ। এখন উদ্ভিদ কোষটা ছিল আমাদের একটু এই যে বৃত্তাকার টাইপের, বাট প্রাণী কোষটা কিন্তু অনেকটা বলতে পারো একটু চতুর্ভুজাকার, ঠিক আছে। আবার কিছু বেসিক পার্থক্য আমরা দেখেই বুঝতেছি যে উদ্ভিদ কোষের একদম দেখো ভিতরের দিকে লক্ষ্য করো, এই জিনিসটা একটা কি, এটা নাম হইলো গিয়ে কোষ গহ্বর। গহ্বর কথাটার মানে হইলো তো মানে বলতে পারো ওটা ফাঁকা জায়গা, ঠিক আছে, গহ্বর ফাঁকা জায়গা। এখন কোষ গহ্বর অনেকটা কিসের মতো কাজ করে জানো, আমাদের যে ডাস্টবিন টাস্টবিন আছে না অথবা ড্রেন আছে, তারা যেরকম কাজ করে কোষ গহ্বরও সেম টু সেম কাজ করে। এই কোষ গহ্বরের মেনলি কাজ হইলো তোমার কোষের মধ্যে অনেক কিছু আছে যে ওগুলো লাগে না, ঠিক আছে, বর্জ্য পদার্থ টাইপের, সেগুলোকে এইখানে রাইখা দেয়, মানে ড্রেন আর কি একটা। কিন্তু আমাদের উদ্ভিদ কোষ, যারা উদ্ভিদ কোষে কিন্তু এই যে সঞ্চিত পদার্থ থাকে, তারপর মানে বর্জন উপযুক্ত কিছু পদার্থ থাকে, এই জন্য উদ্ভিদ কোষে এই কোষ গহ্বরটা থাকে। কিন্তু আমরা যারা প্রাণী, আমাদের যে কোষ সেগুলোকে আমরা বলি কি প্রাণী কোষ, সেই প্রাণী কোষে কিন্তু দেখো কোষ গহ্বর নাই। আর কোষ গহ্বর যদি থাইকাও থাকে তাহলেও এটা অনেক ছোট হবে, বড় হবে না। বাট উদ্ভিদ কোষের যে কোষ গহ্বরটা সেটা কেমন হবে বলো তো সাইজে, আমি দেখতেই পাইতেছি অনেক বড় তুলনা করলে। আচ্ছা প্রথমটা গেল কোষ গহ্বর, এরপরে সবার বাইরের যে লেয়ারটা থাকে, দেখো আমরা একটু আগে যে ছবিটা আঁকছিলাম সেখানে ছিল কোষ ঝিল্লি, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে, শুধুমাত্র উদ্ভিদ না আরো অনেকেরই আছে, কোষ ঝিল্লির বাইরেও আরেকটা লেয়ার আছে, সেই লেয়ারটাকে আমরা বলি কোষ প্রাচীর। মনে করো যে আমাদের কি একটা যে ঘর বানাই, ঘর বানাইলে আমাদের চারোদিকে একটা বাউন্ডারি দেই না, দেওয়াল দিয়ে আটকাই দিই, তো এটা প্রাচীর মানে কিন্তু দেয়াল, ওয়াল। এই কোষ প্রাচীরের ইংলিশ কি জানো, সেল ওয়াল, মানে একটা দেওয়ালের মতো স্ট্রাকচার। এইটাকে দেয়ালের মতো স্ট্রাকচারটা আমরা একটু পরে বিস্তারিত জানবো, এখন আপাতত নামটা জাস্ট দেখলাম। এরপরে খেয়াল করো আর কি কি আছে, এই যে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন কি, এই যে কোষ ঝিল্লি পড়ছি না আমরা একটু আগে, কোষ ঝিল্লির ইংলিশে হইলো গিয়া প্লাজমা মেমব্রেন অথবা সেল মেমব্রেন অথবা প্লাজমা লেমা, অনেক নামই ডাকতে পারো তুমি চাইলে। তারপর দেখো এই কোষ ঝিল্লির ভিতরে লেখছে কি সাইটোপ্লাজমীয় ধাত্র। এই সাইটোপ্লাজমীয় ধাত্র মানে হলো সাইটোসল, একটু আগে দেখাইছি কিনা যে সাইটোপ্লাজমের দুইটা অংশ, একটা হলো সাইটোসল, সাইটোসল হলো গিয়ে তরল যে অংশটা সেইটা, আর তরল অংশটার মধ্যে যে অঙ্গাণুগুলো ভাসা ভাসা থাকে সেই অঙ্গাণুগুলোকে আমরা বলি সাইটোপ্লাজমিক অর্গানেলস। এটা ক্লিয়ার তোমাদের? তাহলে সাইটোপ্লাজমীয় ধাত্র বুঝতে পারলাম। এখন ওই যে বললাম কিছু অর্গানেল আছে বা অঙ্গাণু আছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা এই মসৃণ এন্ডোপ্লাজমিক আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা, জালিকার ইংলিশে হইল গিয়ে রেটিকুলাম, ঠিক আছে। তোমরা কোথাও কোথাও এন্ডোপ্লাজমিক জালিকা লেখা দেখবা, কোথাও কোথাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লেখা দেখবা। এখন এই মসৃণ আর অমসৃণের মধ্যে পার্থক্য যেটা সৃষ্টি করে সেটা হলো গিয়া রাইবোজোম নামে একটা অঙ্গাণু আছে, রাইবোজোম নামে একটা অঙ্গাণু আছে, বাট আমি এখানে দেখতে পাইতেছি না কোথাও। তারা এটা কি কাজ করলো, তারা রাইবোজোম দেয় নাই নাকি? আচ্ছা যাক, রাইবোজোম নামে একটা অঙ্গাণু আছে, সেই অঙ্গাণু সম্পর্কে আমি তোমাদেরকে কিছু কথা আগে বইলে নিই। আমরা যে দেখালাম উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, তারপরে আদি কোষ, প্রকৃত কোষ, সেটা এখনো আসলে বিস্তারিতভাবে আমি দেখাই নাই তোমাদের, শুধু বলছি যে আদি কোষে আমাদের নিউক্লিয়াসটা অগঠিত আর প্রকৃত কোষে আমাদের নিউক্লিয়াসটা থাকবে সুগঠিত। মানে আদি কোষে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকবে না আর প্রকৃত কোষে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকবে। আদি কোষে ওই নিউক্লিয়ার মেমব্রেন যেহেতু ঘিরে থাকে তাহলে নিউক্লিয় বস্তুগুলো সাজানো থাকে, মানে সরি প্রকৃত কোষে আর কি। আর আদি কোষে যেহেতু নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না, তার মানে তোমার যে নিউক্লিয় বস্তুগুলো আছে সেগুলো সাইটোপ্লাজমে ছড়াই ছিটাইয়ে থাকবে, ঠিক আছে। এই যে লক্ষ্য করো আমাদের এই যে ভিতরে
মানে দেখো বাইরে যে যে আমার নিউক্লিয়ার মেমব্রেনটা আছে, যদি এই মেমব্রেনটা না থাকে তাহলে ভিতরের যে নিউক্লিয় বস্তুগুলো আছে সেগুলো কি সাইটোপ্লাজমের মধ্যে ছড়াই ছিটাই যাবে না? বলো। সেই কথাটাই বইতে লেখা আছে, আর নতুন কিছু না। এই সব লজিক্যাল, ঠিক আছে? অনেকে মনে করে বায়োলজি বুঝি, কোনো লজিক টজিক নাই, জাস্ট আমি ওই যে এই যে এর মতো একটা ক্লিপ আছে বাটুল দি গ্রেটের, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, ওরকমের মুখস্থ, ওরকম মুখস্থ না। এখানে বোঝার অনেক কিছু আছে, তোমার জাস্ট মানে বুঝতে হবে জিনিসগুলো, আর কিছু না। দেখো আমরা রাইবোজোম সম্পর্কে একটু পরে বলতেছি, আপাতত জাস্ট তোমরা ছবিটা দেখো কোষে। এবার নিউক্লিয়ার রন্ধ্র, এই যে নিউক্লিয়াসের মধ্যে কিছু ফাঁকা থাকে, এই যে কিছু ফাঁকা থাকে, ওটা আমি একটু আগে আঁকি নাই, এগুলাকে বলা হয় নিউক্লিয়ার ফাঁকও বলতে পারো অথবা নিউক্লিয়ার রন্ধ্র বলতে পারো। তারপরে আচ্ছা দেখো, পুরো জিনিসটাকে একসাথে বলে নিউক্লিয়াস, এই যে পুরো জিনিসটাকে একসাথে বলতেছে নিউক্লিয়াস, তার মধ্যে এগুলাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন। এই মেমব্রেনগুলোর মধ্যে যে ফাঁকাটা সেটা বলে নিউক্লিয়ার রন্ধ্র। ভিতরের যে তরল পদার্থটা সেটা হলো গিয়ে নিউক্লিয় প্লাজম, আর ভিতরে এই যে গাঢ় একটা অংশ থাকে এটা বলে নিউক্লিয় লাস, আর এই যে পেঁচানো যে আমি সুতার মতো দেখতে পাচ্ছি এর নাম কি? ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, এই নিউক্লিয়ার মেমব্রেনরই তারা বাংলায় লেখছে যে নিউক্লিয়ার আবরণী, তোমরা আবার কেউ ডাউট করো না এখানে। আচ্ছা এরপর দেখো, এই যে প্রত্যেকটা কোষ অন্য একটা কোষের সাথে কি একটা কানেকশন তো থাকা লাগে, তাই না? যে মামা আমার একটা শর্ট পড়ছে, তুই আমার এইটা দে, আবার ও বলবে ঠিক আছে মামা দিতেছি। এর জন্য থাকে একটা আন্তর্কোষীয় ফাঁক। কোষের মধ্যে কি থাকে? এগুলো আন্তর্কোষীয় ফাঁক থাকে। আমরা কোষ প্রাচীর যখন পড়বো ওই সময় দেখবো আরেকটা জিনিস থাকে, ওই জিনিসটার মাধ্যমে কানেকশন করে। তারপর গোলগি বডি, আচ্ছা আরেকটা অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া। এখানে যেগুলো লেখছে এগুলো সব কিছু আমরা বিস্তারিত এই চ্যাপ্টারটায় পড়বো, তাইলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, খুবই সহজ চ্যাপ্টার। আচ্ছা দেখো তো, আর নিচে আবার একটা আছে, একটু আগে এটা দেখলাম, এটা হলো উদ্ভিদ কোষ। আর নিচে যে জিনিসটা ভাই, এটা হলো গিয়ে প্রাণী কোষ, বুঝতে পারছো? এই প্রাণী কোষেও বেশিরভাগই থাকবে, যেমন এখানে কিছু এক্সট্রা জিনিস দেখতেছি, মাইক্রোভিলাস, ঠিক আছে কিছু। আচ্ছা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানেও আছে, আগেরটাও ছিল, মোটামুটি সেম। তোমরা নিজেরা সময় করে একটু দেখে নিও। আর অবশ্যই আজকের ক্লাসে যদি একটা এইচডব্লিউ থাকে, সেই এইচডব্লিউটা হইলো তোমরা নিজেরা এই ছবিগুলো আঁকা শিখবা, ঠিক আছে? তোমরা নিজেরা উদ্ভিদ কোষও আঁকবা, প্রাণী কোষও আঁকবা, লাগলে 2বার 3বার করে রাখবা। কিন্তু আমি আবার বলতেছি, এগুলা কিন্তু তোমার পরীক্ষার জন্য সুপার লেভেলের ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্স দিয়ে পড়ো, নাহলে কিন্তু পরীক্ষায় মার করবে না। বায়োলজি মানে চিত্র, চিত্র আঁকতেই হবে তোমাদের। আচ্ছা লক্ষ্য করো, আমরা যেদিকে ছিলাম, আদি কোষে সুগঠিত নিউক্লিয়াসটা থাকে না, আর প্রকৃত কোষে নিউক্লিয়াসটা কেমন? সুগঠিত। আচ্ছা সুগঠিত নিউক্লিয়াস মানে কি? আমার নিউক্লিয়ার মেমব্রেন দিয়া নিউক্লিয় বস্তু আবৃত থাকবে। আর অগঠিত নিউক্লিয়াস মানে কি, বা সুগঠিত নিউক্লিয়াস থাকে না কথাটার মানে কি? আমার নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। দেখো নিউক্লিয়ার কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, এগুলো আমি অলরেডি বইলে ফেলাইছি। এছাড়াও আদি কোষে বেশিরভাগ কোষীয় অঙ্গাণু আসলে নাই। এই কথাটাই আমি একটু আগে বলা ধরছিলাম, যে মনে করো এইটা একটা আদি কোষ, সাপোজ এইটা একটা আদি কোষ আর এইটা একটা প্রকৃত কোষ, এদের মধ্যে পার্থক্য কি হবে জানো? আচ্ছা এই আদি কোষের যে নিউক্লিয়াসটা থাকবে, সেই নিউক্লিয়াসে কিন্তু আমার পর্দাটা থাকবে না, এটা আমি অলরেডি বইলে ফেলাইছি। এই জন্য নিউক্লিয় বস্তুগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে, বাট এইখানে কিন্তু ওই নিউক্লিয়ার মেমব্রেনটা থাকবে। সো নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে নিউক্লিয় বস্তুগুলা সাজানো ভাবে থাকবে। আরেকটা মেইন পার্থক্য হইল, এই আদি কোষে কোষীয় অঙ্গাণু বেশিরভাগই থাকে না, অঙ্গাণু অনুপস্থিত, শুধুমাত্র একটা থাকে বা কিছু কিছু থাকে আর কি। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে অঙ্গাণু উপস্থিত, সকল অঙ্গাণু উপস্থিত। এর মধ্যে একটা অঙ্গাণু আছে যেটা আদি কোষে অবশ্যই থাকবে, প্রাণী কোষেও থাকবে, সরি প্রকৃত কোষেও থাকবে, আবার আদি কোষেও থাকবে। তাহলে যেহেতু আদি কোষেও আছে প্রকৃত কোষেও আছে, তাকে আমরা কেমন অঙ্গাণু বলতে পারি? আচ্ছা এই এই শব্দটা জানার আগে একটা জিনিস জানি, যে আমাদের কিছু কিছু উৎসব আছে যেগুলা ধর্মভেদে সবার, যে মুসলিম হিন্দু খ্রিস্টান বলতে এটা ডাজন্ট ম্যাটার, ধর্মভেদে সবার, সেগুলোকে আমরা বলি কি? সার্বজনীন উৎসব, তাই না? তো এইখানেও যেই অঙ্গাণুটা আমার আদি কোষেও আছে প্রকৃত কোষেও আছে, সেই অঙ্গাণুটার নাম হইল সার্বজনীন অঙ্গাণু। সে কে? সে হলো আমাদের রাইবোজোম। এই রাইবোজোমের কাজ কি জানো? রাইবোজোমের কাজ হইল প্রোটিন সিনথেসিস। সিনথেসিস মানে তৈরি করা, প্রোটিন তৈরি করে, রাইবোজোমই প্রোটিন তৈরি করে আমাদের কোষগুলোতে। রাইবোজোম ছাড়া আমরা অচল, এই জন্য রাইবোজোমকে আদি কোষের যেমন প্রয়োজন, প্রকৃত কোষেরও তেমনই ভাবে প্রয়োজন।
ঠিক ঠিক আছে, বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, এখন অনেকে মনে করতে পারো যে আমাদের চিত্রে রাইবোজোম দেওয়া নাই। এখন এটা আসলে বইয়ে বলতে পারো এটা ভুল হয়ে গেছে, এটা আসলেই ভুল হয়েছে, কারণ রাইবোজোম ছাড়া তোমার কোষ হতে পারবে না, এটা বইয়ের ভুল। আবার এই নিচে দেখো, নিচেও কিন্তু সম্ভবত তারা রাইবোজোমটা দেয় নাই। তাই আমরা একটা ভুলের মানে বইয়ের একটা ভুলও বের করে ফেলাইলাম 2 পৃষ্ঠা পড়ার মধ্যেই। বুঝছো, রাইবোজোম ছাড়া তোমার প্রোটিন হবে না। আর আমি তোমার একটা কথা বলি, এই প্রোটিন যদি না হয় তাহলে মানে চলতেই পারবে না, আমাদের প্রোটিন লাগবেই লাগবে। ঠিক আছে, তোমরা পরবর্তীতে যখন একটু বড় হবা তখন আমি জাস্ট তোমার 2টা ওয়ার্ড বলি। 2টা ওয়ার্ড হলো, একটা হলো ট্রান্সক্রিপশন, আরেকটা ওয়ার্ড হলো ট্রান্সলেশন। এটা হলো 2টা প্রক্রিয়া, এই 2টা প্রক্রিয়া ছাড়া আমরা অচল। ট্রান্সক্রিপশনের কাজ হলো, আমরা সবাই ডিএনএ সম্পর্কে জানি না, সে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা। এখন তোমরা আরএনএ সম্পর্কে জানো, আরএনএ মানে হলো গিয়ে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই আরএনএ অনেক প্রকারের আছে, কয়েক প্রকার, তার মধ্যে একটা হলো গিয়ে এমআরএনএ। আমরা সবাই খুব ফেসবুক চালাই না, ফেসবুকের যে কি থাকে, মেসেঞ্জার থাকে, তো এই এমআরএনএ মানে কিন্তু অ্যাকচুয়ালি মেসেঞ্জার আরএনএ। তো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম হলো ট্রান্সক্রিপশন। আর ট্রান্সলেশন মানে হলো এই যে এমআরএনএটা তৈরি হয়েছে, এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করা, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার এই যে প্রসেসটা, এই প্রসেসের জন্য আমার লাগবে কি, রাইবোজোম। তার মানে রাইবোজোম কি করতেছে, প্রোটিন তৈরি করতেছে। তাহলে রাইবোজোম ছাড়া আমার কি কোষ সম্ভব, কোনো কোষ? আচ্ছা ঠিক আছে, এখন আবার আমরা বইয়ে ফেরত আসি। কোন পর্যন্ত গেছিলাম? আচ্ছা, এখন আমরা সুগঠিত অগঠিত আছি, এখন একটু তাড়াতাড়ি পড়তে হবে। দেখো, তেমন কিছু নেই, জাস্ট বলছে যে এই যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইসব যে অঙ্গাণু আছে এগুলো আদিকোষে থাকবে না, শুধুমাত্র থাকে কে, রাইবোজোম থাকে। এই জায়গাটা আন্ডারলাইন করে ফেলো আর লেখো বইয়ে যে রাইবোজোম হলো একটা সার্বজনীন অঙ্গাণু। ক্রোমোজোমে কেবল কি থাকে, ডিএনএ থাকে। নীলাভ সবুজ শৈবাল, আমরা যারা প্রথম অধ্যায়টা পড়ছি ভালোভাবে তারা জানি যে মনেরা রাজ্য, সেই মনেরা রাজ্যই কিন্তু এর আদিকোষী, তাই না? আর উদাহরণ ছিল কেউ যে নস্টক, নস্টক এই যে নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, মনে পড়ে তোমাদের? এদের ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকে, অন্য কিছু থাকে না। বাট আমরা যারা মানুষ বা অন্যান্য জীব, আমাদের ক্রোমোজোমে কি কি থাকে জানো? আমাদের ক্রোমোজোমে ডিএনএ থাকে, প্রোটিন থাকে, একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটার নাম হলো কি হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন অনেক গুরুত্বপূর্ণ। সাপোজ একটা যে ক্রোমাটিন তন্তুগুলো কিভাবে থাকে, পেঁচানো থাকে না? মনে করো এই একটা হিস্টোন প্রোটিন, এই একটা হিস্টোন প্রোটিন, এই একটা হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিনগুলো নাটাইয়ের মতো কাজ করে। আমরা ঘুড়ি উড়াইছি তাই না, ঘুড়িতে কি নাটাই থাকে? এই মনে করো একটা নাটাই, এই যে মানে একটা ঘুড়ি, আমি ভালোভাবে আঁকতে পারি না, এই মনে করো সেই নাটাই, এই নাটাইরে ই করে কি এভাবে আমার সুতাগুলো পেঁচানো অবস্থায় থাকে না? তো এই যে আমি আঁকছি হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিনও অ্যাকচুয়ালি পেঁচাইয়া পেঁচাইয়া আমার ক্রোমাটিন তন্তু, মানে ওই যে পেঁচানো যে জিনিসটা থাকে আমার নিউক্লিয়াসের মধ্যে, সেটা এভাবে থাকে। এখানে মনে করে একটা প্যাচ দিছে, একটা প্যাচ দিয়া তারপরে এখানে আবার আসে, তারপরে এখানে আবার একটা প্যাচ দেয়, তারপর আবার এখানে আসছে, এখানে একটা প্যাচ দেয়। বুঝতে পারছো স্ট্রাকচারটা কিভাবে ফর্ম করে? না বুঝলে সমস্যা নাই, জাস্ট বললাম। রাইবোজোমে আমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন আমি তোমার দিয়ে দিই, এগুলো তোমরা বইতে অ্যাড করবা। রাইবোজোম যে আদিকোষের যে রাইবোজোম, আদিকোষ, আদিকোষের রাইবোজোম হইল 70S। আর প্রকৃত কোষের যে রাইবোজোম সেগুলো হবে 80S। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, ভাই এস মানে কি, তাই না? এই আদিকোষের রাইবোজোম 70S এই কথাটার মানেই বা কি? আর প্রকৃত কোষের রাইবোজোম 80S এই কথাটার মানেই বা কি? এই এস মানে হইল গিয়ে ভেদবার্গ ইউনিট, ভেদবার্গ। ভেদবার্গ হলো একটা বিজ্ঞানীর নাম, সেটা আবিষ্কার করছে, তার নামে মনে করতে পারো ভাই এরা তো ভেদবার্গ না, এটা হলো গিয়ে এস ভেদবার্গ না। তাদের এই যে এসটা উচ্চারণ হয় না, মানে তার নামে এস আছে বাট এসটা উচ্চারণ হয় না। নিউমোনিয়ার মতো, নিউমোনিয়া কি প্রথমে পি আছে বাট পি কি উচ্চারণ হয়? হয় না। যাই হোক, তো এই ভেদবার্গ একটা জিনিস আবিষ্কার করছে, সেটা হলো এই এস, ভেদবার্গ ইউনিট। এখন এই ভেদবার্গ ইউনিট কথাটার মানে কি? কথাটার মানে হইল অদক্ষেপ পড়ার হার। কি অদক্ষেপ পড়ার হার? মনে করো এখানে একটা মেশিন আছে, এই মেশিনে এটা খুব ভালোভাবে মানে ঘোরে আর কি। এই ঘোরার মেশিনটাকে আমরা বলি সেন্ট্রিফিউজ, সেন্ট্রিফিউগাল মেশিন। ঠিক আছে, এখানে মানে জাস্ট ঘুরতে থাকে, তুমি এর ভিতরে কিছু একটা দিলে ব্যালেন্ডারের মতো ঘুরতে থাকে। তো এখন তুমি যখন, আমার মনে করো আমি তো প্রকৃত কোষ,
আমার যে কোষগুলো সেগুলো কেমন, প্রকৃত কোষ। আর যদি একটা ব্যাকটেরিয়া ধরে, সেই ব্যাকটেরিয়ার কোষটা কেমন হবে, আদিকোষ। বা যদি একটা নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন এলজি, ঠিক আছে, ওর কোষটা কিন্তু আদিকোষ। তাহলে আমি একটা আদিকোষ থেকে যদি রাইবোজোম নেই, তারপরে এই যে দেখো আদিকোষের রাইবোজোমটা নিয়ে আমি এই মেশিনের মধ্যে দিলাম, তারপরে মেশিনটা আমি ঘোরানো শুরু করলাম, ঘোরানো শুরু করে আবার অফ করে দিলাম, তখন কি হয় আমি দেখলাম যে আমার কোন রেটে পদক্ষেপ পড়তেছে। আমি দেখলাম মনে করো আমার 1 সেকেন্ডে, বা আমি এটা সঠিক জানি না কতখানি সময় তার আসলে ধরে, আমরা ধরে নিই মনে করো একক সময়ে 70টা কণা পদক্ষেপ পড়তেছে সেই রাইবোজোমের। তুমি যদি আদিকোষের রাইবোজোম নাও তাহলে একক সময় 70টা কণা এখানে পদক্ষেপ পড়ে। এই জন্য বলা হয় আদিকোষের রাইবোজোম হলো 70s। আর আমরা যারা প্রকৃত কোষ, সেখান থেকে যদি তুমি রাইবোজোম নাও, সেই রাইবোজোম যদি তুমি সেন্ট্রিফিউজ মেশিনে ঘুরাও, তাহলে দেখবা যে একক সময় 80টা কণা অধক্ষিপ্ত হইতেছে। তার মানে আমাদের রাইবোজোম হলো 80s। বুঝছো? এখন ব্র্যাকেটে তোমরা বই লিখে ফেলাতে পারো যে 70s এর পাশে লিখবা 50s প্লাস 30s। আর প্রকৃত কোষে যে 80s এর পাশে তোমরা লিখবা 60s প্লাস 40s। তোমাদের এরকম প্রশ্ন আসতেও পারে, যে সকল স্কুল একটু কঠিন প্রশ্ন তারা করতে পছন্দ করে তারা এরকম করবে যে 50 আর 30 যোগ করলে 70 কিভাবে হয়। যদিও আসার কথা না, যেহেতু আমাদের বইতে রাইবোজোম সম্পর্কে আসলে বিস্তারিত নাই, তারপরেও বলা যায় না। যদি এরকম প্রশ্ন করে তাহলে ব্যাখ্যা দিতে হবে যে 70s রাইবোজোম 2টা সাব ইউনিট দিয়ে তৈরি। কি 2টা সাব ইউনিট, ছোট ইউনিট আর কি। এই 2টা সাব ইউনিট, একটা হলো কি 50s, আরেকটা হলো 30s। আবার এই যে 80s রাইবোজোম, এই রাইবোজোমটা 2টা সাব ইউনিট দিয়ে তৈরি, একটা হলো 60s, আরেকটা হলো 40s। বুঝতে পারছো? মনে করো রাইবোজোমটা এইভাবে এরকম মনে করো দেখতে, এই মনে করো একটা রাইবোজোম, ঠিক আছে, এই 2টা সাব ইউনিট, এই একটা সাব ইউনিট, এই একটা সাব ইউনিট। মনে করো এইটা হবে 60s, এইটা হবে 40s। তাহলে এই যে 2টা সাব ইউনিট মিললা যে রাইবোজোমটা গঠন করলো, সেই রাইবোজোমটা কত? সেই রাইবোজোমটা হবে 80s। এখানে কারো কোনো ডাউট আছে? না ভাইয়া। আচ্ছা, এটা জাস্ট মানে তোমার জানার জন্য, এছাড়া কিছু না। এগুলো খুব একটা কাজে লাগবে না আসলে, তোমাদের লেভেলে প্রশ্ন আসার কথা না। তাহলে আমাদের আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ শেষ। এরপরে কি আছে? প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। এখানে কি বলছে যে এসব কোষের নিউক্লিয়াস হলো সুগঠিত আছে। এগুলো সব আমাদের হয়ে গেছে, তোমরা জাস্ট একটা রিডিং দেবা। এই যে রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকে, ওইখানে ছিল শুধু রাইবোজোম, এখানে রাইবোজোম তো থাকবেই, প্লাস অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলোও সবাই উপস্থিত থাকবে। আবার এইখানে দেখো ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে, বাট প্রকৃত কোষের ক্রোমোজোমে কি কি থাকে দেখো, ডিএনএ থাকে, প্রোটিন থাকে, হিস্টোন থাকে, অন্যান্য উপাদান থাকে। এগুলো সব পড়ানো হয়েছে। তাহলে তোমরা একটা কাজ করবা, কি করবা, আরেকটা আজকের এক্সট্রা ডাব্লিউ, সেটা হলো আদি কোষ আর প্রকৃত কোষ, এই দুই ধরনের কোষের মধ্যে পার্থক্যর একটা ছক তোমরা আজকে করবা। করতে পারবা না? পারবো ভাইয়া। নিজেরা করবা। আচ্ছা, তারপরে দেখো আমি যে লিখছিলাম যে কাজের উপর ভিত্তি কইরা কোষ দুই প্রকার, দেহ কোষ আর জনন কোষ। দেহ দেহ কথাটার ইংলিশে হলো বডি, বা এটা সোমা মানেও কিন্তু অ্যাকচুয়ালি বডি বা দেহ, ঠিক আছে। আচ্ছা, একটু ইংলিশ পড়াই আমরা। মনে করো আমরা জানি যে এই একটা মনে করো দেহ আর এই যে কোষ। তুমি আমারে বলো তো এই যে কোষ, কোষ শব্দটা কি নাউন? কোষ শব্দটা একটা নাউন। আবার এই যে দেহ, দেহ শব্দটা কিন্তু একটা নাউন। আমরা জানি যে দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন আগের নাউনটা পরের নাউনকে মডিফাই করে। মানে এই যে দেহ, দেহ কিন্তু কোষকে নির্দেশ করতেছে, তার মানে দেহ হইলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এটার স্পেশাল নাম হলো গিয়ে নাউন অ্যাডজেক্টিভ। দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন প্রথমটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলি। এখন এই যে দেহ, কোষ, এটার যদি ইংলিশ আমরা করি তাহলে দেহর ইংলিশ মনে করো সোমা, আর কোষের ইংলিশ মনে করো সেল। কিন্তু যেহেতু সোমা এখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, এর অ্যাডজেক্টিভ একটা ফর্ম আছে, ওইটা হলো গিয়ে সোমাটিক। এজন্য দেহ কোষের ইংলিশ হচ্ছে সোমাটিক সেল, ঠিক আছে। আচ্ছা, এখন আবার আমরা খেয়াল করি বইতে সোমাটিক সেল। বহুকোষী জীবের, আচ্ছা বহুকোষী জীব মানে কি, এই অনেকে প্রশ্ন করতে পারো, তাহলে তাদের উত্তরটা দেওয়া আমার প্রয়োজন। জীব দুই প্রকার, দুই প্রকার বলতে আপাতত মনে রাখো যে এককোষী জীব। এককোষী জীব বলতে কি বোঝায়? এটা এমন একটা জীব যেই জীবের দেহ শুধুমাত্র একটা কোষ দিয়েই তৈরি, তারা হলো এককোষী জীব। যেমন আমি কিন্তু এর কথা বলতে পারি, তোমার এই যে ব্যাকটেরিয়া কিন্তু সাধারণ, আচ্ছা ব্যাকটেরিয়া এককোষী হয় সাধারণত। তারপরে দেখো বহুকোষী,
এককোষী জীবের দেহ একটা কোষ নিয়ে তৈরি, আর বহুকোষী জীবের দেহ কিভাবে তৈরি হবে তাইলে বলো? অনেকগুলা কোষ মিল্লা, এ তো বোঝাই যায়। তাহলে আমাদের এই যে দেহকোষ, দেহকোষে বলছে তারা যে বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। এখানে কিন্তু বলে নাই যে জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে, না, বলছে বহুকোষী জীবের দেহ গঠনে। কেন বললো না? এখানে এক কোষী কেন হবে না? আরে ভাই, এক কোষী যে জীব, ওদের তো একটাই কোষ থাকে, এখানে তো কোনো কোষ বিভাজনও হয় না, এই জন্য ওটা নাই। শুধু আছে বহুকোষী জীব, বহুকোষী জীবের দেহ গঠনেই এই দেহ কোষগুলো অংশগ্রহণ করে। ঠিক আছে। মাইটোসিস পদ্ধতিতে বিভাজন, আচ্ছা এইখানে একটা প্রশ্ন থাকতে পারে, ভাই মাইটোসিস মানে কি? ওই যে বললাম কোষ বিভাজন, মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এই যে কোষ বিভাজন বা সেল ডিভিশন, এই কোষ বিভাজন 3 প্রকার, তার মধ্যে একটা হলো গিয়ে মাইটোসিস। এখন মাইটোসিস কোষ বিভাজনটা কেমন? মনে করো আমাদের এখানে একটা কোষ আছে, এই একটা কোষ, আমি একটু তোমার দেখাইছিলাম, এই একটা কোষ থেকে দুইটা কোষ হবে, দুইটা কোষ থেকে আবার মানে প্রত্যেকবার দুইটা কইরা হইতেছে না, এটারে বাইনারি, সরি বাইনারি ফিশন আসলে বলা উচিত না, ওটার আমরা অ্যামাইটোসিস অ্যাকচুয়ালি আমরা বাইনারি ফিশন বলি। যাই হোক, আমাদের এই যে দেখো বিশাল একটা দেহ আমাদের তৈরি হয়, এই যে মাথা, আমি যদি ভালোভাবে আঁকতে পারি না, এই যে তার পেট আর কি, এই যে দুইটা হাত, দুইটা পা। তা আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমরা জানি, মায়ের পেটে যখন আমরা থাকি তখন সেটাকে কি বলে জানো? সে অবস্থাটাকে বলে ফিটাস। তোমরা এটা খাতায় লিখে রাখতে পারো মনে রাখার জন্য, আর এটা বলতে পারো জেনারেল নলেজ আর কি, মনে রাখা উচিত তোমাদের। ফিটাস, আমরা তো সবাই বলি বাচ্চা বাচ্চা, আসলে বাচ্চা না, বাচ্চার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নাম আছে। যখন মায়ের পেটে থাকে সেটা হলো গিয়ে ফিটাস। যখন মনে করো জন্মায়, প্রথম মনে করো 2 মাস বা 1 মাস, ওটাকে বলে নিওনেট, ওটা তোমাদের জানা লাগবে না। যাক শোনো, যেখানে আমি ছিলাম, যেহেতু আমাদের দেহে অনেকগুলা কোষ আছে, তাই অনেকগুলা কোষ কিভাবে আসলো, তাই না? প্রথমে আসলে যেটা হয়েছে, সেখানে একটা কোষ ছিল, ওই একটা কোষ থেকে বিভাজন হইতে 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 কোটি কোটি কোষের সমন্বয়ে আমাদের এই দেহটা তৈরি হয়েছে। যেই বিভাজনের মাধ্যমে আমাদের দেহ গঠন হয়েছে, সেই বিভাজনটার নামই হইল মাইটোসিস। এগুলো আমরা 3য় অধ্যায়ে বিস্তারিত জানবো। এই মাইটোসিসকে আবার সমীকরণিক কোষ বিভাজনও বলে। আর এই যে আমরা, আচ্ছা দেখো, একটা জীবন তুমি চিন্তা করো, এই যে তোমার কথাই চিন্তা করো, তুমি কি হয়েছে? প্রথমে জন্মাইছো, জন্মানোর পর কি হয়েছে? তুমি আস্তে আস্তে বড় হইছো, তাই না? বড় হওয়ার পর কি হবে? তুমি নিজে আবার একটা সন্তানের জন্ম দেবা। 3টা জিনিস। এখন যখন আমরা সন্তানের জন্ম দিতে চাই, তখন অ্যাকচুয়ালি আমার যে কোষ বিভাজনটার আশ্রয় নেওয়া হয় সেটা হলো মিওসিস। মিওসিস কোষ বিভাজন লাগে কিসে আমাদের? শুধুমাত্র বংশ বিস্তারে, এছাড়া এর কোনো কাজ নাই। বংশ বিস্তারে আরেকটা কাজ আছে, আচ্ছা ওই কাজটা আমরা যখন মিওসিস মানে ডিটেলসে পড়বো ওই সময় শিখবো। মিওসিস ছাড়া অ্যাকচুয়ালি আমাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটা হুমকির মধ্যে পড়তো। ঠিক আছে। যাক, এখন তাহলে মাইটোসিস মূলত আমাদের কি করতেছে? দেহটা গঠন করতেছে, আর মিওসিস কি করবে? বংশ বিস্তারে হেল্প করবে। এখন আবার ফেরত আসি বইয়ে, যে দেখো এই যে দেহ গঠনে অংশগ্রহণ করে এই কোষগুলা, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই এই দেহকোষ কি হয়? বিভাজিত হয় এবং দেহের বৃদ্ধি ঘটে। আচ্ছা যাক, এইগুলো নর্মাল কথাবার্তা, তোমরা পড়লে বুঝতে পারবা। এখন জনন কোষে কি বলছে? জনন কোষ, জনন মানে হলো কি গ্যামেট। ঠিক আছে, জনন কোষ মানে গ্যামেটিক সেল। এই জনন কোষ আমাদের লাগবে কি? একটু আগে আমি তোমারে বলছি, প্রজননে লাগবে। ঠিক আছে, মিওসিস কোষ বিভাজন হবে। আচ্ছা, মিওসিস কোষ বিভাজন অ্যাকচুয়ালি জনন কোষ হবে না, আমি এটাও একটু তোমার স্লাইডে পড়াই দিই ভালোভাবে, তাইলে তোমরা জিনিসটা ক্যাচ করতে পারবা। আমাদের প্রথমে সাপোজ জনন মাতৃকোষ নামে একটা জিনিস থাকে, জনন মাতৃকোষ। ঠিক আছে, এটা এটা একটু নোট করো সবাই খাতায়। জনন মাতৃকোষটায় কোষ বিভাজন হয়, কোষ বিভাজন হয়ে তৈরি করে জনন কোষ। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া কেমন কোষ বিভাজন করে? এইখানেই মিওসিস কোষ বিভাজন হয়, এছাড়া কোথাও হয় না। জনন মাতৃকোষ থেকে যে জনন কোষ তৈরি হয়, কোন প্রসেসের মাধ্যমে তৈরি হয়? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। এখন আমি যদি আমার শরীরে কিছু জনন মাতৃকোষ বলি, বা আমার শরীরে যদি আমি বলি, তাহলে আমার শরীরের, আচ্ছা যাক, এটা আসলে প্রথমে তুমি জনন কোষ শেখো। জনন কোষ হলো কি আমাদের মেইনলি দুইটা, এটা হলো গিয়া মেয়েদের যেটা, সেটা হলো ডিম্বাণু, আর ছেলেদের যেটা সেটা হলো শুক্রাণু। এখন আমাদের দেহে, একটা পুরুষের দেহে শুক্রাণু কোথায় তৈরি হয়? শুক্রাণু আসে শুক্রাশয় থেকে। শুক্রাশয় থেকে আসে কে? এই শুক্রাণু। আর ডিম্বাশয় থেকে আসে ডিম্বাণু। বুঝতে পারছো? তাহলে নারীদের দেহে জনন মাতৃকোষের নাম হইল ডিম্বাশয়,
আর পুরুষদের দেহের যে জননমাতৃ কোষ সেটার নাম হইল শুক্রাশয়। এই শুক্রাশয়ে মিওসিস কোষ বিভাজন হয়, সেখান থেকে অনেকগুলা যে শুক্রাণু তৈরি হয় বা জনন কোষ তৈরি হয়, ঠিক আছে। আবার ডিম্বাশয় থেকে কি তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। এই যে ফ্লো চার্টটাকে তোমরা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এই ডিম্বা যে তোমার শুক্রাণু, শুক্রাণুর ইংলিশ কি বলতে পারো? জি ভাই, আরেকবার বলেন তো। শুক্রাণুর ইংলিশ জানো? ডিম্বাণুর ইংলিশ কি জানো? শুক্রাণু লিখে স্পার্ম, আর ডিম্বাণুর ইংলিশ হলো গিয়ে ওভাম। আর এই শুক্রাশয়, শুক্রাশয়ের ইংলিশ হলো গিয়ে টেস্টিস। আর ডিম্বাশয়ের ইংলিশ হলো ওভারি। এই ওভারিতে কিন্তু ক্যান্সার হয়, টেস্টিসও ক্যান্সার হয়। প্রোস্টেট নামে আরেকটা আমাদের অঙ্গ মানে অঙ্গ আছে, সেখানেও ক্যান্সার হয়। ক্যান্সার মানে ওভারিতে ক্যান্সার হলে খুব সমস্যা। যাক, টেস্টিস আশা করি তোমরা যারা ছেলেরা আছো সবাই চিনো। ওই যারা ক্রিকেট খেলা দেখো তারা ভালোভাবে বুঝতে পারতেছো। ক্রিকেট খেলায় কি প্লেয়ার এক টাইপের গার্ড পরে নিচে, টেস্টিসকে প্রোটেক্ট করার জন্যই করে। দেখো জননকোষ সম্পর্কে কি বলা তাহলে, যৌন প্রজনন। আচ্ছা, যৌন প্রজনন যেহেতু আছে, প্রজনন কিন্তু দুই প্রকার। প্রজনন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো যৌন প্রজনন, যেটা আমাদের হয়, স্তন্যপায়ীদের হয়, এছাড়া অনেকেরই হয়। আচ্ছা, যৌন প্রজনন। আরেকটা প্রজননের নাম কি কেউ বলতে পারো? অযৌন প্রজনন। যৌন প্রজননে আসলে তোমার, আচ্ছা এই যৌন আর অযৌন প্রজনন আমরা সামনের একটা চ্যাপ্টার আছে সেখানে বিস্তারিত শিখবো, আজকে এত কিছু না বলি। প্রথম দিন তো তাহলে তোমাদের মাথা ঘুরতে থাকবে আর কি। বাট যেগুলো বললাম এগুলো কিন্তু কিছুই কঠিন না, এগুলো জেনারেল নলেজ। প্রথম ক্লাস তো এই জন্য মনে হইতেছে অনেক বেশি পড়া হইতেছে, আসলে কিছুই না। দেখো তাহলে এই যে যৌন জনন ও যৌনুক্রম, আচ্ছা এই যৌনুক্রম মানে হইলো ওই যে দেখাইলাম না যে ডিএনএ সিকোয়েন্স, যৌনুক্রম মানে হইলো ডিএনএ সিকোয়েন্স। তোমরা বইতে লিখতে পারো যে যৌনুক্রম মানে কি ডিএনএ সিকোয়েন্স, না লেখলেও সমস্যা নেই, লাগবে না। তো যৌন প্রজনন ও যৌনুক্রম দেখা যায় যে সকল জীবে, সে সকল জীবে জনন কোষ উৎপন্ন হয়, মানে আমাদের আর কি, বিড়াল কুকুর আমাদের সবার জনন কোষ উৎপন্ন হয়। মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে। ঘটে কি তৈরি করবে? জনন কোষ তৈরি করবে, যেটা আমি তোমার ফ্লোচার্টের মাধ্যমে দেখাইছি। অপত্য জনন কোষ, অপত্য মানে হলো গিয়ে ডটার, মানে বাচ্চা আর কি, ঠিক আছে। যে জনন কোষটা তৈরি হইলো আমাদের, যেমন আমাদের দিয়ে তৈরি হয়েছে শুক্রাণু আর মেয়েদের দিয়ে তৈরি হয়েছে ডিম্বাণু। সেই জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক থাকে। দেখো এই যে বৈশিষ্ট্যটা না, এই বৈশিষ্ট্যটা কিন্তু মিওসিস কোষ বিভাজনের একটা বৈশিষ্ট্য। তোমরা যখন তৃতীয় অধ্যায় পড়বা তখন দেখবা যে মিওসিস কোষ বিভাজন কাকে বলে, সেই সংজ্ঞার মধ্যে এই কথাটা আছে যে আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা এটা ওই সময় শিখবো, এখন না। যাই হোক, তো পুং ও স্ত্রী জনন কোষ, এই যে আমি তোমারে দেখাইলাম যে আমাদের দেহে তৈরি হয়েছে কোন জনন কোষ? শুক্রাণু। আর মেয়েদের দেহে তৈরি হয়েছে কোন জনন কোষ? ডিম্বাণু। এখন এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হবে, মিলিত হয়ে যে জিনিসটা তৈরি করবে সেটার নাম হইলো জাইগোট। এই জাইগোট হইলো আমাদের দেহের প্রথম কোষ। এই আমাদের দেহের প্রথম কোষের নাম কি? জাইগোট, ঠিক আছে। জাইগোট, কিন্তু এই জাইগোট থেকেই পরবর্তীতে, আচ্ছা বলো তো জাইগোট, জাইগোটে কি মাইটোসিস কোষ বিভাজন হবে নাকি মিওসিস হবে? বলতে পারো কেউ? জাইগোট বা আমাদের এই যে প্রথম কোষ, এই প্রথম কোষ থেকে কি হবে? একটা কোষ থেকে দুইটা কোষ হবে, দুইটা থেকে এভাবে বাড়তে থাকবে না? তাহলে এগুলো কিন্তু সব মাইটোসিস কোষ বিভাজন। এই জাইগোট থেকে শুরু করে যা কিছু হবে সব হলো গিয়ে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মিওসিস কোথায় হবে? শুধুমাত্র এই যে দেখো, এই যে জিনিসটা তৈরি হয়েছে স্পার্ম, আবার এই যে ওভাম, এগুলো যে তৈরি হয়েছে, সেই তৈরিটা হয়েছে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। যেমন স্পার্ম তৈরি হয়েছে আমাদের এই যে শুক্রাশয় থেকে। আর এটা আচ্ছা জায়গায় ছবি টবি না আঁকি, তোমরা ছোট মানুষ। আচ্ছা যাও সামনে যাই আমরা, কি আছে। এই জনন কোষ পুং আর স্ত্রী জনন কোষ। দেখো আমাদের দেহে যে জনন কোষ মানে শুক্রাণু, সেটা হলো পুং জনন কোষ। আর মেয়েদের দেহে যেটা, সেটাকে আমরা বলি স্ত্রী জনন কোষ। তাহলে এই পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ যখন মিলিত হয়, তখন নতুন জীবের কি করছে? দেহ গঠনের সূচনা করছে, মানে জাইগোটটা সৃষ্টি হয়েছে আর কি, ঠিক আছে। এখানে আর তেমন কিছু নাই। জাইগোট কি বারবার বিভাজন হবে, জীবদেহ গঠন করবে। এখন প্রশ্ন আসতে পারে জাইগোট কোন বিভাজন হবে বারবার? মাইটোসিস বিভাজন হবে, লিখতে পারো ব্র্যাকেট দিয়া যে মাইটোসিস বিভাজন হবে। এর পরবর্তী টপিক উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু ও তাদের কাজ। এখানে আমরা দেখে ফেলাইছি যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণীরা সবাই কি, আমরা প্রকৃত কোষী। আর আদিকোষী কারা? আদিকোষী হলো গিয়ে ব্যাকটেরিয়া।
তোমরা আবার কেউ ভাইরাস, শোনো এই এই যে বইলা দি, ভাইরাস কিন্তু আদিকোষী না ভাই, এই ভুলটা তোমরা কেউ করো না। বলো তো ভাইরাস কি তাইলে? আবার বলো, শুনি নেই। এ রে ভাই, তুমি তো আরো এক স্টেপ আগাই গেলা। শোনো, ভাইরাস যে ওর কোনো কোষই নাই। ভাইরাস হইলো জীব আর জ্বরের মধ্যে অবস্থান করে। ও যখন জীবের সংস্পর্শে আসে তখন ও মানে বংশ বিস্তার করতে পারে। বাট যদি জীবের সংস্পর্শে না আসতে পারে, তখন কিন্তু ভাইরাস একটা জড় পদার্থের মতো, মনে করো চেয়ার টেবিলের মতো আমাদের। তাহলে আমরা ভাইরাসকে বলবো অকোষীয়। কি বলবো? অকোষীয় মানে কি, ভাইরাসের কোনো কোষ নাই। যদি কোষ থাকতো ভাই, তুমি দেখো খেয়াল করো, লুইস সিকেবিস 1969 সালে যে সংজ্ঞাটা দিয়েছে, সেখানে একটা কথা বলা যে সজীব মাধ্যম ছাড়া তারা বংশ বিস্তার করতে পারে। সজীব মাধ্যম, সাপোজ এই যে জীব, জীবের মধ্যে মনে করা সজীব মাধ্যম। এখন ভাইরাস কি জীবের, আচ্ছা সরি, সজীব মাধ্যম ছাড়াই বংশ বিস্তার করতে পারলে সেটাকে আমরা বলি কোষ। সজীব মাধ্যম তাদের লাগে না, কিন্তু ভাইরাসের কিন্তু বংশবিস্তার করার জন্য সজীব মাধ্যমের প্রয়োজন হয়। এজন্য আমরা ভাইরাসকে বলি অকোষীয়, মানে ওর আসলে কোনো কোষ নাই। বুঝতে পারছো? এই কথাটা একটু আগে যেটা বলছি একটু হাই লেভেলের কথা, যদি বুঝছো তাইলে ভালো, না বুঝলে ক্ষতি নেই। দেখো এখানে কি আছে এগুলো আমি অলরেডি আলাপ আলোচনা করছি, এখানে জাস্ট কিছু অঙ্গাণু টঙ্গাণু দেখাইছে। এখানে আর আমরা সময় নষ্ট না করি, তোমরা অবশ্যই এইচডাব্লিউ গুলো করে ফেলবা, ঠিক আছে? এরপরে আসো মেইন লেখার দিকে। এসব অঙ্গাণুর অধিকাংশই উদ্ভিদ ও প্রাণী উভয়ের কোষে থাকলেও কিছু অঙ্গাণু আছে যা কেবল উদ্ভিদ কোষে, আবার কিছু আছে যেগুলো শুধু প্রাণী কোষেই পাওয়া যায়। বুঝতে পারছো? এই যে আমি বলছি তোমাদের রাইবোজোম কিন্তু মানে উদ্ভিদেও আছে প্রাণীতেও আছে, বাট কিছু কিছু অঙ্গাণু আছে যেগুলো শুধুমাত্র উদ্ভিদে পাওয়া যায় কিন্তু প্রাণীতে পাওয়া যায় না। তার মধ্যে একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর কিন্তু শুধুমাত্র উদ্ভিদদের থাকে, প্রাণীদের থাকে না। এটা নিয়ে আমার একটা মানে সুন্দর থিওরি আছে, বা বলতে পারো মানে আমি মনে রাখতাম আর কি ছোটবেলা থেকে, যে যেহেতু দেখো এই যে উদ্ভিদরা কি হাঁটাচলা করতে পারে বলো? উদ্ভিদরা কিন্তু হাঁটাচলা করতে পারে না, ওরা ওই জায়গায় স্থির। কিন্তু আমরা যারা প্রাণী, আমরা কি, আমরা কিন্তু হাঁটাচলা করতে পারি, মানে আমরা সইরে যেতে পারি। কেউ যদি আমাদের আক্রমণ করে তাহলে আমরা সেখান থেকে সইরে আসি। তো যেহেতু উদ্ভিদের শরীর মানে সরতে পারে না, তাহলে উদ্ভিদের কি একটা ডিফেন্স মেকানিজম লাগবে না, একটা প্রতিরক্ষা ব্যবস্থা? তো ওদের সেই প্রতিরক্ষা ব্যবস্থার কাজটা করে অনেকাংশে এই কোষ প্রাচীর, মানে একদম কোষের সব থেকে বাইরের লেয়ার। মানে এই কোষ প্রাচীরই কিন্তু কোষকে অ্যাকচুয়ালি রক্ষা করে, তাই না? এই কোষ প্রাচীর উদ্ভিদদের থাকে কারণ ওরা হাঁটাচলা করতে পারে না, ওদের একটা শিল্ড লাগবে, শিল্ড। কিন্তু আমরা যারা প্রাণী, আমরা তো হাঁটাচলা করতে পারি, আমাদের কিন্তু কোনো শিল্ড লাগবে না, আমরা দৌড়েই চলে যাবো অন্য জায়গায়। তাহলে কোষ প্রাচীর উদ্ভিদদের থাকে, কিন্তু প্রাণীদের কি থাকবে? না। থাকবে না। তবে কিছু কিছু আবার থাকে, আমরা দেখবো একটু এই লেখার ভিতরেই আছে। যেমন একটা মানে এমসিকিউ তোমার মানে স্টার দিয়ে রাখবে, ইনফিনিটি স্টার। সব থেকে কমন প্রশ্ন যে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? এই যে কাইটিন দিয়ে তৈরি। এই প্রশ্ন যে কতবার আসছে, আমি যখন কোশ্চেন সলভ করবো তখন দেখবা যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। আস্তে 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 পাগল বানাই যাচ্ছে। স্যারদের ফেভারিট কোশ্চেন 11-12 প্রশ্ন করে। দেখো আচ্ছা, এগুলো নিজের একটু রিডিং করে নাও, এখানে তেমন কিছু নাই। কোষ প্রাচীর বা সেল ওয়াল, যার ইংলিশ কি সেল ওয়াল, প্রাচীরের ইংলিশই তো ওয়াল। তাহলে কোষ প্রাচীর হলো গিয়া উদ্ভিদ কোষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই কোষ প্রাচীর কিন্তু মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি হয়েছে, এটা মনে রাখবা। কোষ প্রাচীর তৈরি হয়েছে মৃত বা জড়বস্তু দিয়ে। আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এটা আমি একটু আগে বলছি তোমারে। এখন কোষ প্রাচীর মূলত কি কি দিয়ে তৈরি হয়েছে, যে বললো যে মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি হয়েছে, সেই উপাদানগুলো কি কি, নাম কি, নামগুলো মুখস্থ রাখতে হবে। এদের গঠন কিন্তু একটু জটিল। কি কি থাকে? সেলুলোজ নামে একটা জিনিস থাকে, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলো এই নামগুলো মুখস্থ করে ফেলাবা। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলো থাকবে। রাসায়নিক ইত্যাদি রাসায়নিক পদার্থ থাকে, এগুলোকে উদ্ভিদের কোষ প্রাচীর। বাট যদি বলি যে ব্যাকটেরিয়ারও কিন্তু কোষ প্রাচীর থাকে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি হয়েছে? উত্তর হবে প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। এই পার্টটা দাগাও বইয়ের, প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড। এবং ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়েছে? কাইটিন দিয়ে তৈরি হয়েছে। এই কাইটিনের নিচে এই যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন, এই জায়গাটা আন্ডারলাইন করো। তারপর এখন আমি কোষ প্রাচীরের একটা ছবি তোমাদের আইকা দেখাই, একটা আনুমানিক একটা ছবি, ঠিক আছে? ভালো ছবি আইকা এখন সময় নষ্ট করার কোনো মানে হয় না। কোষ প্রাচীর, কোষ প্রাচীরের মেইন একটা লেয়ার, বুঝছো? মনে করো এই যে একটা লেয়ার, আচ্ছা দাঁড়াও বাঁকা হইতেছে, আমরা স্ট্রেট লাইন আঁকি। এই যে দেখো,
এই যে মাঝখানে একটা লেয়ার, এটা মনে করো এটাকে বলে মধ্যপর্দা। এখন এই মধ্যপর্দাকে কিন্তু, আচ্ছা আমি পুরো ছবিটাকে একবার আঁকি, তারপর তোমাদের এক্সপ্লেন করবো অনেক। দেখো, মনে করো এই একটা কোষ, এই আরেকটা কোষ। এখন কোষের সব থেকে বাইরের লেয়ার এটা কে? এগুলো হলো গিয়া কোষ প্রাচীর। মনে করো এগুলো উদ্ভিদ কোষ, ঠিক আছে, প্রাণীর কোষ না, উদ্ভিদ কোষ। তাহলে উদ্ভিদ কোষের এই যে সব থেকে বাইরের যে লেয়ারগুলো, এগুলো কি? এগুলো হলো গিয়ে কোষ প্রাচীর। আমরা সেই কোষ প্রাচীরের ছবিটাই এখন আঁকতেছি। কিভাবে? মনে করো এই যে এই জায়গাটা খেয়াল করো, এই ভাই এদিকে লক্ষ্য করো, এই যে এই জায়গাটা, এই জায়গাটাকেই মনে করো আমরা এখন ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতেছি জুম করে যখন দেখবা, মনে করো মাঝখানে একটা সাদা আঁকছি না, এই যে লেয়ারটা, এইটা, এটা মনে করে এই যে কোষ প্রাচীরটা, মানে এই যে এইখানে ওর কোষ প্রাচীর আর ওর কোষ প্রাচীর, এদের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে। আচ্ছা ফাঁকা আসলে জায়গাটা নাই, আমি এটা আঁকা একটু ভুল হয়েছে, এটা আসলে খুব কাছাকাছি থাকে, ঠিক আছে, খুব কাছাকাছি থাকে। এখন কোষ প্রাচীরের প্রথম যে স্ট্রাকচার, সেটাকে আমরা বলি মধ্যপর্দা। তোমরা নামগুলো নোট করো, এই যে সাদা, সেটা হলো গিয়ে নাম মধ্যপর্দা। এখন এই মধ্যপর্দার উপরে জমা হয় প্রাথমিক কোষ প্রাচীর। এই যে সাদা রঙের এইটাকে আমরা বলি প্রাথমিক কোষ প্রাচীর, প্রাথমিক কোষ প্রাচীর। আবার সবুজ, দেখো তো আমি তিনটা কইরা লেয়ার রাখছি, এই সবুজ এই যে তিনটা লেয়ার, এগুলাকে আমরা বলি সেকেন্ডারি কোষ প্রাচীর, অথবা গৌণ কোষ প্রাচীরও বলতে পারো। গৌণ মানে সেকেন্ডারি, গৌণ কোষ প্রাচীর। এখন এই ছবি দেখে তোমরা দেখতে পাইতেছো, যদিও ছবিটা কমপ্লিট না, মনে করো এর নিচে আমরা যদি আরেকটু এর বিস্তারিত করি, এখানে মনে করো আরেকটু যদি বিস্তারিত করি, তখন দেখবে এই মাঝখানে একটুখানি ফাঁকা থাকবে। এই ফাঁকা থাকার পরে তখন তারপরে আবার মনে করো এই যে প্রাথমিক প্রাচীর, এই যে প্রাথমিক প্রাচীর, আবার দুই পাশে থাকবে গৌণ প্রাচীর, এই যে গৌণ কোষ প্রাচীর, ঠিক আছে। মানে এইভাবে চলতে থাকবে আর কি জিনিসটা। তাহলে তুমি দেখো তো মাঝখানে একটা ফাঁকা এরিয়া আছে না, এই যে এই এরিয়াটা, এটা ফাঁকা কিনা বলো? এই যে এটা কিন্তু একটা কূপ, বা এটাকে ইংলিশে বলে পিট, পিট অথবা কূপ, যাই হোক। তাহলে এইটা হলো আমাদের প্রাথমিক প্রাচীর। আবার এই যে সবুজ যে 3 স্তর বিশিষ্ট, দেখো সবুজটা কি 3 স্তর বিশিষ্ট না, এগুলাকে বলে গৌণ কোষ প্রাচীর। এগুলো কি নিয়ে তৈরি হয়েছে? ওই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুবেরিন, লিগনিন, এই নামগুলো একদম ঠোঁটস্থ করা লাগবে আমাদের। দেখো যেখানে ছিলাম, তো মধ্য পর্দার উপর, ঠিক আছে, প্রাথমিক কোষ প্রাচীরটি 1 স্তর বিশিষ্ট। মধ্য পর্দার উপরে কিছু জিনিস জমা হয়, রাসায়নিক দ্রব্য জমা হয়। রাসায়নিক দ্রব্য কোথা থেকে আসে? প্রোটোপ্লাজম থেকে আসে আর কি। প্রোটোপ্লাজম থেকে এসে জমা হয়ে গৌণ কোষ প্রাচীর তৈরি করে। মানে ওই যে দেখলাম আমরা 3 প্রাচীর বিশিষ্ট লেয়ারটা, সেটা হলো গিয়ে গৌণ কোষ প্রাচীর। এই প্রাচীরের মাঝে মাঝে কি থাকে? দেখো যে ছিদ্র থাকে, যেগুলোকে আমরা কূপ বলি। ওই কোষ প্রাচীরের কাজ আছে। এরপরে কোষ প্রাচীর কি কি কাজ করে? কোষকে দৃঢ়তা প্রদান করে, আকার আকৃতি বজায় রাখে। আবার এই প্লাজমোডেসমাটা নামে আরেকটা জিনিস আছে, যে আমি তোমারে যখন পড়াইতেছিলাম তখন বলছি যে কোষ প্রাচীরের মধ্যে একটা জিনিস থাকে, যার মাধ্যমে একটা কোষ অপর কোষের সাথে মনে করো কমিউনিকেট করে। সাপোজ এখানে একটা স্ট্রাকচার আমরা আঁকি, এই যে এই মনে করো একটা নলের মতো, ঠিক আছে। এই নলের মাধ্যমে কি এই কোষ আর এই কোষ, এই দুটো একে অপরের সাথে কি কানেক্টেড না? এই নলটার নামে হইলো প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা। এখানে দেখো বলা আছে যে প্লাজমোডেসমাটা বা আণুবীক্ষণিক নালী, এই সৃষ্টির মাধ্যমে কি করে? এরা যোগাযোগ রক্ষা করে, এবং সেই নালীর ভিতর দিয়ে কিন্তু পানি, খনিজ লবণ ইত্যাদি চলাচলও নিয়ন্ত্রণ করে। এখন আমি অনেক জায়গায় দেখছি তোমাদের কোষ প্রাচীরে, মানে 11-12 বই দিয়া কাজের একটা বিশাল লিস্ট ধরাই দিয়েছে, 7-8টা কাজ। আসলে এত কিছু তোমার মুখস্থ রাখা লাগবে না। তোমরা যেটা করবে, আমি তোমার প্রিফার করব, তুমি এই বইয়ের যে কাজগুলো আছে সেগুলো আগে মুখস্থ করো। তারপরে যদি তোমার মনে হয় তোমার এবিলিটি আরো বেশি, তাহলে গাইডে দেখবা কিছু ফার্দার কাজ পাবা, কোষ প্রাচীরের কাজ। সেগুলোর মধ্যে যেগুলো সহজ সেগুলো মুখস্থ করো, 5টা বা 6টা, এর বেশি কাজ জীবনেও তোমাদের লাগবে না, ঠিক আছে। তাহলে প্রশ্ন কি, মানে এই যে কাজগুলো কি কি? প্রথমত দৃঢ়তা প্রদান করে,
মানে একটা স্ট্রাকচার গঠন করতেছে, তাই না? তারপর দেখো তো আমি এটাও বলতে পারি যে কোষের ভিতরের উপাদানগুলোকে রক্ষা করে বাইরের আঘাত থেকে, তাই না? যেহেতু এটা সব থেকে বাইরের লেয়ার বা ওয়াল। এটা কিন্তু বইতে লেখা নাই, তোমরা চাইলে অ্যাড করে রাখতে পারো। কোষের আকার আকৃতি দান করে, আচ্ছা এগুলো তোমাদের মনে থাকবে। এখানে কিন্তু অলরেডি দেখো এই 4-5-6টা কাজ এমনি দেওয়া আছে আমাদের বইতে, আমাদের এক্সট্রা আসলে গাইডও ফলো করতে হয় না। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা ভাই, কারণ আমাদের উদ্দীপকে কিন্তু ছবি দেওয়া থাকে, এর বইয়ের ছবি দেওয়া থাকবে। ঠিক আছে, ছবিটা দেখবা, আমি তোমাদেরকে অলরেডি পড়াই ফেলেছি। প্রস্থচ্ছেদ আর লম্বচ্ছেদ। আচ্ছা প্রস্থচ্ছেদ আর লম্বচ্ছেদ মানে বোঝো তোমরা? প্রস্থচ্ছেদ মানে হলো ক্রস কানেকশন। এই জিনিসটা আসলে সামনাসামনি থাকলে আমি বুঝতে পারতাম ভালো, এখন আসলে অনলাইনে বোঝানো যাইতেছে না। বা তুমি এইভাবে চিন্তা করতে পারো, সাপোজ একটা মনে করো তার, এটা একটা তার, ঠিক আছে, একটা তার। এই তারের মনে করো এই জায়গা বরাবর তুমি কাটলা, এই কাটটা একটা স্লাইস পাবা না তুমি? সেই স্লাইসটা মনে করো সেই স্লাইসটাকে আমরা উপর দিয়ে যখন দেখি এটাকে বলে প্রস্থচ্ছেদ। আর এই যে তারটা এখানে আসে, আমি এই সামনে থেকে দেখতেছি, এটা হলে গিয়ে মনে করো লম্বচ্ছেদ। বাট এটা সামনে থাকলে আমি তোমার আরো ভালোভাবে বুঝাইতে পারতাম জিনিসটা। এর পরবর্তীতে আছে প্রোটোপ্লাজম। আচ্ছা আজকের যেহেতু ক্লাসের লেন্থ মোটামুটি 1 ঘন্টা ওভার হয়ে গেছে, তাহলে এই পর্যন্ত থাকুক। আশা করি আজকে যে ক্লাসটা করলাম আমরা, এখানে তোমাদের কারো কোনো ডাউট নাই। তো আশা করি সবাই ভালো থাকবা, অপরকেও ভালো রাখবা। আসসালামু আলাইকুম।